আপনারা জ্ঞান বিজ্ঞান চর্চার নামে কতগুলো বস্তা পচা ধারণা আঁকড়ে ধরে বসে আছেন। জীবনে কোনোদিন আপনারা নিজেদের গজতন্ত্র মিনার থেকে এক পাও বাইরে বেরোননি। মনে রাখবেন, এটা ইউনিভার্সিটি, খোলা মনে মুক্ত চিন্তা চর্চার জায়গা। আপনারা নিজেদের ব্যক্তিগত মতামতের ধোঁয়ায় এই জায়গাটাকে ভরিয়ে দিতে পারেন না। আপনারা ভেবেছেনটা কি? প্রফেসর, সাহিত্য, দর্শন, ধর্ম, ইতিহাস, পদার্থবিজ্ঞান, জীববিদ্যা, রসায়ন সব বিষয়ে তো আপনার পাণ্ডিত্য প্রশ্নাতীত। আপনি চিকিৎসক ও আইনজ্ঞ হিসেবেও বিখ্যাত। কিন্তু তাও আমরা যা বুঝছি, জ্ঞান বিজ্ঞান চর্চার নামে অপবিজ্ঞানকে প্রশ্রয় দিচ্ছেন আপনি। আপনার প্রভাব ছাত্রদের ওপর তাই ক্ষতিকারক। সেই জন্যই ইউনিভার্সিটি কাউন্সিল এই দুঃখজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আপনারা ভাবছেন আমাকে তাড়িয়ে ছাত্রদের সত্য থেকে বঞ্চিত করতে পারবেন? জেনে রাখুন, যতদিন মানুষ তার জ্ঞান বুদ্ধি দিয়ে তার তৈরি যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে সত্যের সন্ধান না পাচ্ছে, ততদিন সত্য অন্ধকারে থাকে। কিন্তু সত্য মানুষের সামনে একদিন না একদিন উদ্ঘাটিত হবেই। গ্যালিলিও যা বলেছিলেন তার মধ্যে বৈজ্ঞানিক সত্য ছিল প্রফেসর। পৃথিবীতে এক জাতের দানব আজও আছে যারা প্রাণীর রক্ত খেয়ে বাঁচে। গ্রহান্তরের জীবেরা পৃথিবী আক্রমণ করার জন্য উৎপেতে বসে আছে, অথবা মরা মানুষ কবর থেকে উঠে জ্যান্ত হয়ে ঘুরে বেড়ায়। এইসব গাঁজাখুরি কথাবার্তা গ্যালিলিও তার ছাত্রদের বলতেন না। আমি মিথ্যে বলিনি। এসব কিছু নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করেছি। সে গবেষণা আপনাদের মতো প্রবন্ধ লেখার তাগিদে চালিয়ে যাওয়া ঠুনকো গবেষণা নয়। কতটুকু পরিধি আপনাদের জ্ঞানের, আপনাদের বিজ্ঞানের? আপনারা জানেন, ফ্রেঞ্চ অ্যালপসের এক গ্রাম থেকে গত পরশুও এক নেকড়ে মানুষের খবর এসেছে আমার কাছে। জানেন কি, বার্বাডসে গত মাসে চুরি যাওয়া মৃতদেহকে একটা প্লান্টেশনে কাজ করতে দেখা গেছে। আর রক্তচোষা ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার কি প্রফেসর? রূপকথার লোককথার দানব পৃথিবীতে জয় করার ফন্দি যাচ্ছে বলে আপনার বিশ্বাস নাকি? হয়তো তাই হাঁটছে। অন্ধকারের গর্ভে কি চলে, আমরা কি তার সব খবর জানি? না, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার ভয় করছে, ছেড়ে দিন, আমার ভয় করছে। ভয় পাস না, তোকে তো ছেড়েই দেব। না হলে তুই আমার হয়ে পৃথিবীতে কাজ করবি কি করে? আপনি যা বলবেন, আমি তাই করবো। আমাকে মারবেন না, দয়া করে আমাকে মারবেন না। আমি কাউকে মারি না। আমি মৃত্যুর চেয়েও বড়। মৃত্যুর এপার ওপার দুই পারেই আমি রাজা। আমি অন্ধকারের সম্রাট। তোরা আছিস বলেই তো মৃত্যু আমার কাছে বারবার হার মানে। আর আমি যা বলবো সে তো তোকে করতেই হবে। তুই না আমার দাস? আয়, রক্ত দিয়ে আমার দাসত্ব স্বীকার করে নে। না, ছেড়ে দিন। মনে রাখিস, আমি তোর প্রভু, তুই আমার দাস। পৃথিবীতে স্থাপিত হবে আমার সাম্রাজ্য, রক্তের সাম্রাজ্য। রক্তের জন্য যুদ্ধ হবে, রক্ত ঝরবে, আর তুই হবি সেই যুদ্ধে আমার অগুন্তি সৈনিকদের একজন। তোর মস্তিষ্ক এখন আমার মস্তিষ্ক, তোর শরীর আমার শরীর, তোর রক্ত আমার রক্ত। আমার শক্তিতেই তোর মুক্তি, তোর আনন্দ, তোর সব কিছু। এখন যা, দেশে ফিরে যা। যেদিন আমার ডাক শুনবি
সেদিন সব ছেড়ে আমার কাছে এসে হাজির হবি, আর মনে রাখবি, রক্তে প্রাণ, প্রাণে শক্তি। রক্তে প্রাণ, প্রাণে শক্তি। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা। ব্র্যাম স্টোকারের জন্ম আজ থেকে 175 বছর আগে 1847 সালের 18 নভেম্বর আয়ারল্যান্ডে। থিয়েটার ক্রিটিক হিসেবে নাম করেছিলেন, লেখালেখিও করেছেন বিস্তর, কিন্তু ড্র্যাকুলা নিঃসন্দেহে তাঁর সব থেকে জনপ্রিয় সৃষ্টি। ড্র্যাকুলা প্রথম প্রকাশিত হয় লন্ডনে আজ থেকে 125 বছর আগে 1897 সালের মে মাসে। প্রকাশক ছিলেন আর্চিবাল্ড কনস্টেবল অ্যান্ড কোম্পানি। বলে রাখা ভালো যে ড্র্যাকুলা একটি এপিস্টোলারি নভেল, অর্থাৎ এই গল্পের আলাদা করে কোনো কথক নেই, বরং একের পর এক সাজানো চিঠি, ডায়েরির পাতা এবং খবরের কাগজের রিপোর্টের মধ্যে দিয়েই ব্র্যাম স্টোকার বলেছেন তাঁর গল্প। আমরাও আমাদের বেতার নাট্যরূপে সেই রীতি বজায় রেখেছি এবং মূল কাহিনীর দৈর্ঘ্যের কারণে আমরা ড্র্যাকুলা 4টি পর্বে উপস্থাপন করছি। গল্পের অনুবাদ করেছেন এবং বেতার নাট্যরূপ দিয়েছেন রাজর্ষি গুপ্ত। শুরু হচ্ছে ড্র্যাকুলা প্রথম পর্ব। মিউনিক ছেড়ে ভিয়েনা পৌঁছলাম পরশু। গতকাল ক্লাউজেনবার্গে রাত কাটিয়েছি, যদিও ঘুম প্রায় হয়নি বলতে গেলে। সারা রাত একটা কুকুর কোথায় কে জানে বিকটভাবে কাঁদছিল। এখন ক্লাউজেনবার্গ ছেড়ে বিস্ট্রিটসের পথে চলেছি ঘোড়ায় টানা ডাকগাড়িতে। আমার জার্মান শেখা এবারে কাজে লেগেছে, কারণ পূর্ব ইউরোপের এইসব জায়গায় জার্মানি হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। বিস্ট্রিটসের গোল্ডেন ক্রোন সরাইয়ে নাকি আমার জন্য ঘর রেখে দিয়েছেন কাউন্ট। ভদ্রলোকের গুণপনার এখনো পর্যন্ত যা নমুনা দেখছি, তাতে তার প্রতি আমার খানিকটা ভক্তিই যাচ্ছে। লন্ডন থেকে ট্রান্সিলভেনিয়ায় তার কাসেলে যাওয়ার পথের প্রতিটি জায়গায় এমন ঠিকঠাক ব্যবস্থা করে রেখেছেন যে আমার এতটুকু অসুবিধা হচ্ছে না। মনে হয় জার্মানির পূর্ব প্রান্ত থেকে পুরো এলাকাতেই ভদ্রলোকের যথেষ্ট প্রভাব আছে। সেটা খুবই স্বাভাবিক, কারণ মিস্টার হকিন্স বলছিলেন তিনি নাকি পূর্ব ইউরোপের অন্যতম প্রাচীন অভিজাত বংশের সন্তান। এমন একজন লোককে মক্কেল হিসেবে পাওয়া মানে আমাদের পুরনো ল ফার্মের টুপিতে আরেকটা পালক যোগ হওয়া। ভাগ্যিস কাউন্ট ইংল্যান্ডে সম্পত্তি কেনার এজেন্ট হিসেবে আমাদের ফার্মকেই বেছেছেন, নইলে 25 বছর বয়সী ছোটখাটো ইংরেজ ল ক্লার্ক জোনাথন হার্কারের সাধ্য ছিল না দেশ থেকে এত দূরে রোমানিয়ায় গিয়ে চমক লাগানো সুন্দর পাহাড়ি অঞ্চলে এক কাউন্টের দুর্গের আতিথ্য ভোগ করে। এই অভিজ্ঞতা সবাইকার হয় না। ঠিক করেছে এই ভ্রমণের প্রতিটি খুঁটিনাটি ডায়েরিতে লিখে রাখব, তাহলে পরে মিনার সঙ্গে গল্প করতেও সুবিধে হবে। আমার ডায়েরি লেখার অভ্যাসটা তো হাজার হলেও ওর থেকেই পাওয়া। মিনা, কতদিন পরে যে আবার ওকে দেখতে পাবো। সান্ত্বনা একটাই যে এবার ফিরে গিয়ে আর বেশি দিন আমাদের আলাদা থাকতে হবে না। আইনের শেষ পরীক্ষা দিয়ে এসেছি, পাশ করলেই মিস্টার হকিন্সের দয়ায় জোনাথন হার্কার ল ক্লার্ক থেকে পরিণত হবেন পুরো দস্তুর উকিলে, আর মিস উইলহেলমিনা মারে হয়ে উঠবেন মিসেস জোনাথন হার্কার। কথাগুলো ভাবলেই যেন উড়ে দেশে ফিরে যেতে মন চায়। আমার গন্তব্যস্থল রোমানিয়ার একদম পূর্ব প্রান্তে। ট্রান্সিলভেনিয়া, মোলডাভিয়া আর বুকোভিনা রাজ্যগুলো যেখানে এসে মিশেছে সেইখানে। ম্যাপে বিস্ট্রিটস খুঁজে পেয়েছি, কিন্তু কাসল ড্রাকুলার কোনো হদিশ পাইনি। অবশ্য সেটাই স্বাভাবিক, কারণ কাউন্ট যে জায়গার কথা বলেছেন সেখানে কার্পেথিয়ান পর্বতমালার শিরা উপশিরা জট পাকিয়ে একটা গোলক ধাঁধা তৈরি করেছে। একটা দুর্গ তার মধ্যে আরামসে ঘাপটি মেরে লুকিয়ে থাকতেই পারে। কার্পেথিয়ান অঞ্চলের ইতিহাস মানেই যুদ্ধ বিগ্রহের ইতিহাস। মোলডাভিয়া, ওয়ালাচিয়া ইত্যাদি রাজ্যের অভ্যন্তরীণ বিবাদ হোক কিংবা খ্রিস্টানদের সঙ্গে তুর্কিদের ধর্মীয় লড়াই, এই অঞ্চলের মাটি আর বরফের পান করার জন্য রক্তের অভাব হয়নি কোনো কালে। মধ্যযুগে এই অঞ্চলের রাজারাজরা আর অভিজাত ব্যারনের দল সেই পাহাড়ি গোলক ধাঁধাকে কাজে লাগিয়েই তাদের পার্বত্য দুর্গগুলো তৈরি করত, যাতে ঘন পাতাওয়ালা গাছের মগডালে লুকিয়ে থাকা বাজ পাখির মতো অতর্কিতে
শত্রু সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়া যায়। কাউন্টের থেকে এই অঞ্চলের ইতিহাস আর সংস্কৃতির ব্যাপারে অনেক কিছু জানতে পারবো আশা করি। যত পূর্ব দিকে এগোচ্ছি ততই বাড়ছে মানুষগুলোর জামা কাপড়ের রঙের বাহার আর তাদের সারল্য, আর সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে লোকাচার আর কুসংস্কারের বহরও। রাস্তার ধারে ধারে এত ছোটখাটো ধর্মবেদী, কবর আর ক্রস, আমাদের মতো শিক্ষিত ইংরেজের চোখে একটু কেমন যেন ঠেকে। মনে হচ্ছে যেন এই ঘোড়ার গাড়িতে চড়ে আমি নিজেই সভ্য ঊনবিংশ শতাব্দী ছেড়ে আস্তে আস্তে সেই মধ্যযুগে পাড়ি জমাচ্ছি। অবশ্য যদি কালকের মতো নিশুতি রাতে এমন কুকুরের কান্নাই এদেশের দস্তুর হয়, তাহলে আর কুসংস্কারের দোষ কি? চৌঠামে, বিস্ট্রিটস। এদেশের কুসংস্কারের বহর দেখে সত্যিই চমকে উঠছি। গতকাল রাতে এখানে মানে গোল্ডেন ক্রোন সরাইয়ে এসে পৌঁছেছি। সরাই চালান দুই বুড়ো বুড়ি, দুজনেই ভাঙা ভাঙা জার্মান বলতে পারেন। আমাকে দেখা মাত্র তারা চিনতে পারলেন। হেয়ার ইংলিশম্যানের জন্য তাঁরা অপেক্ষাই করেছিলেন, কিন্তু কেমন যেন তটস্থ ভাব দেখলাম তাদের মধ্যে। সেটা যে কাউন্টের প্রতি সমীহ থেকে তাও আন্দাজ করতে অসুবিধা হলো না। আপনার জন্য আমাদের সেরা ঘরটা রাখা আছে হের হকার, আর এই চিঠিটা আপনার জন্য। বন্ধু কার্পেথিয়ানসে আপনাকে স্বাগত। সরাই মালিককে নির্দেশ দেওয়া আছে সে আপনার যথাযোগ্য আপ্যায়ন করবে। কাল দুপুর ঠিক 3টায় আপনাকে বুকোভেনার গাড়িতে তুলে দেবে সে। গাড়িতে আপনার জায়গা রাখাই আছে। বর্গ পাশে আমার গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে। আজ রাতটা নিশ্চিন্তে ঘুমিয়ে নিন। সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আপনাকে। ইতি কাউন্ট ড্রাকুলা। আমি কাউন্টের ব্যাপারে দুজনকে কিছু প্রশ্ন টশ্ন করতেই দুজনে একেবারে কাঠ হয়ে গেলেন। হঠাৎ যেন বুঝতেই পারছেন না আমার কথা। আমি হাল ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে ঘুমোতে চলে গেলাম। কিন্তু আজ সকালে আচমকা বুড়ি মালকিন আমার ঘরে এসে হাজির এক অদ্ভুত অনুরোধ নিয়ে। মাইনহার, আপনি যেখানে যাচ্ছেন সেখানে কি না গেলেই নয়? মানে কি বলছেন? কাউন্ট ড্রাকুলা আমাকে একটা কাজে ডেকেছেন, সেজন্যই আমার এত দূর আসা। আমাকে যেতেই হবে তার কাছেলে। আর আপনি কিনা জিজ্ঞাসা করছেন? জানি জানি, ও যে কি জায়গা তাই দেশের প্রতিটা মানুষ জানে। হের হকার, আপনি বিদেশি, এখানকার কিছুই জানেন না। কার্পেথিয়ান পাহাড়ে এমন অনেক কিছু হয়, সেই সৃষ্টির আদিকাল থেকে হয়ে চলেছে, যার কোনো ব্যাখ্যা হয় না। গভীর রাতে সেখানে নরকের আগুন জেলে ডাইনিরা আসর বসায়। সাক্ষাৎ শয়তান মানুষের রক্ত খাওয়ার লোভে বাদুরের রূপ ধরে উড়ে বেড়ায়। আর তার অনুচরেরা নেকড়ে সেজে পাহারা দিয়ে বেড়ায় কার্পেথিয়ান পাহাড়ে। কোনো সৎ খ্রিস্টান রাত বেড়াতে বর্গ পাস পেরিয়ে যায় না। দোহাই আপনার, আপনি ও পথে যাবেন না। তাই নাকি? তাহলে তো বেশ মজা হবে। দেশে ফিরে গিয়ে তাহলে বলার মতো একটা অভিজ্ঞতা হবে আমার। ইংল্যান্ডে তো আমরা ওইরকম বাদুড় বা নেকড়ে রূপী শয়তানের দেখা পাই না। আপনি ঠাট্টা করছেন? আপনি যেখানে যাচ্ছেন সেই কাসেলই তো তাদের আস্তানা। কেউ যায় না সেখানে। সেখানে যে থাকে সে কি বলুন? কাউন্ট ড্রাকুলা ছাড়া আর কে থাকে সেখানে? না, তিনিই তো সব। এই তল্লাটের মুকুটহীন সম্রাট হের হকার। আজ 4 মে। আজকে রাতে কেউ বাইরে থাকে না। আর আজ রাতেই আপনাকে ওই ভয়ঙ্কর তল্লাটে যেতে হবে। কেন? আজ রাতের বিশেষত্বটা কি? আজ যে সেন্ট জর্জেস ইভ। আমাদের চীনা পৃথিবীটা আজ রাতে আর আমাদের থাকবে না। আজ রাতে নরকের দ্বার খুলে যায়। আধার জগতে ঘোরাফেরা যাদের,
যাদের নাম করতে নেই, তারা সবাই আজ সূর্যাস্ত হলেই নেমে আসবে পৃথিবীর বুকে। জঙ্গলের বুকে নীল আগুন জ্বলে উঠবে, তাকে ঘিরে ডাইনিদের আসর বসবে। দোহাই আপনার, আজ রাতে অন্তত কোথাও যাবেন না। শুনুন, আমি ঊনবিংশ শতাব্দীর শিক্ষিত ইংরেজ ভদ্রলোক। এসব গাইয়া কুসংস্কারে আমি বিশ্বাস করি না। আজ রাতে কাউন্ট ড্রাকুলার কাসেলে না পৌঁছলে কথার খেলাপ হবে। সভ্য ইংরেজ কখনো কথার খেলাপ করে না। আমাকে আজ রাতে তাই বর্গ পাসে যেতেই হবে। ভদ্রমহিলা তাও অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করেই চললেন। শেষ দিকে বিরক্তই লাগছিল একটু, কিন্তু বুড়ি মানুষ বলে কিছু বলতেও পারছিলাম না। শেষে আমাকে আমার সিদ্ধান্তে অনড় দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে কি সব বলতে বলতে চলে গেলেন। যাওয়ার আগে অবশ্য নিজের গলা থেকে ক্রস ঝোলানো হারটা আমাকে দিয়ে যেতে ভোলেননি। বলেছেন এটা যেন আমি কোনো অবস্থাতেই গলা থেকে না খুলি। এটা নাকি আমাকে সব বিপদ থেকে বাঁচাবে। দুর্গম পাহাড়ি রাস্তায় নেকড়ের পাল ছাড়া আর কি বিপদ যে আসতে পারে তা আমার মাথায় ঢুকছে না। আর নেকড়ের পালের সামনে পড়লে এই পুঁচকে ক্রসখানা যে কোন উপকারে লাগবে তাও তো সেই বুঝতে পারছি না। 4 মে সন্ধে 7:30। চলন্ত ঘোড়ার গাড়িতে বসে ডায়েরি লেখা খুব কঠিন, কিন্তু ডায়েরি লিখতে বাধ্য হচ্ছি, কারণ এই চৌকো বাক্সের মতো কামরায় আমাকে ঘিরে যে 8 জন সহযাত্রী বসে আছে, তারা সবাই আমাকে চোখ গোল গোল করে দেখেই যাচ্ছে সেই বিকেল থেকে। আর আমার গন্তব্যের কথা জানা ইস্তক থেকে থেকেই নিজেদের চোখ মুখে বুকে ক্রস আঁকছে আঙুল দিয়ে। অস্বস্তির চূড়ান্ত। তার উপর আবার আমাকে কিছু বলছে না, কিন্তু আমার দিকে আর চোখে তাকাতে তাকাতে নিজেদের মধ্যে সার্বিয়ান, স্লাভিক, বুলগেরিয়ান মেশানো এক খিচুড়ি ভাষায় কি যেন সব ফিস ফিস করে আলোচনা করে চলেছে। কয়েকটা শব্দ কানে এলো: অর্ডগ, পোকৌল, স্ত্রোগইকা, ভ্রল্ক, মানে শয়তান, নরক, ডাইনি, রক্তচোষা দানব, এইসব। বোঝাই যাচ্ছে আলোচনাটা আমার পক্ষে বিশেষ চিত্তপ্রফুল্লকর নয়। যতক্ষণ সূর্যের আলো ছিল ততক্ষণ এসব চোরাচাউনি আর ফিসফিসে আলোচনাকে বিশেষ পাত্তা দেওয়ার প্রয়োজন পড়েনি। এই অঞ্চলের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে বুঁদ হয়ে গিয়েছিলাম। এমন রংবাহারি প্রকৃতি আর তার সঙ্গে তাল মিলিয়ে এখানকার বাসিন্দাদের জামা কাপড়ের রং মানুষের সব দুঃখ, কষ্ট, ভয়কে ভুলিয়ে দিতে পারে। কিন্তু সূর্য ডোবার পরই পশ্চিম আকাশে ছড়িয়ে পড়ল রক্তের মতো গাঢ় লাল রং। আর তারপর থেকেই নিকশ কালো রাত ছাড়া বাইরে আর কিছু নেই। না, ভুল হলো, আছে চাপ চাপ কুয়াশা। গ্রীষ্মকালে এত কুয়াশা কোথা থেকে আসে রে বাবা! সব মিলিয়ে মন মেজাজ এমনি ভারী হয়ে আসে। অগত্যা ডায়েরি ভরসা। ও হ্যাঁ, বলতে ভুলেছি, আমার সহযাত্রীদের অনেকেই আমাকে ছোটখাটো উপহার দিয়েছেন। সেসব কি জিনিস? ছোট্ট ক্রুসিফিক্স, ডাঁটি সমেত পাহাড়ি গোলাপ, এমনকি 1 কোয়া রসুন। শুনেছি এই সবই নাকি এইসব অঞ্চলে ভূত তাড়ানোর কাজে ব্যবহৃত হয়। হাসিও পায়। গাড়ির গতি কমে আসছে। বর্গ পাস এসে গেল নাকি? অবশ্য সময়ও তো হয়ে এলো। 5 মে, কাসল ড্রাকুলা। একের পর এক অদ্ভুত অভিজ্ঞতা। শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। কতটা সাজিয়ে লিখতে পারবো জানি না, তবে চেষ্টা করব। গোড়া থেকে বলি। বর্গপাসের সামনে যখন গাড়ি থেকে নামলাম তখন কুয়াশায় চারদিকে চোখ চলে না। ঠান্ডাও লাগছিল। অবাক হয়ে গেলাম দেখে যে কোনো গাড়ি আমার জন্য দাঁড়িয়ে নেই। এমনটা হওয়ার তো কথা ছিল না। খুব অবাক হয়ে ডাক গাড়ির পাশেই বোকার মতো দাঁড়িয়ে রইলাম প্রায় মিনিট 10। কোচম্যান মিনমিন করে আমাকে বার দুয়েক তাদের সঙ্গে বুকোভিনা চলে যাওয়ার অনুরোধ করল। কিন্তু এত দূর এসে সামান্য গাড়ি না পেয়ে ফিরে যাওয়া মানে ব্রিটিশ প্রফেশনালিজমের অপমান। সেটা আমি হতে দিতে পারি না। তাকে বললাম সে যেন আমার জন্য চিন্তা না করে ফিরে যায়। লোকটা আমার গলায় ঝোলানো ক্রসটা হাতে নিয়ে ছলো ছলো চোখ করে কি যেন বলতে গেল, কিন্তু তার আগেই আমার কাঁধের উপর দিয়ে পিছন দিকে চোখ পড়তেই ভয়ানক আঁতকে উঠল। আমি দাঁড়িয়েছিলাম গাড়ির পাশেই, পাশে ঢোকার মুখের দিকে পিছন করে। চকিতে পিছন ফিরেই চমকে উঠলাম। 4টে বিরাট কালো কুচকুচে ঘোড়ায় টানা একটা গাড়ি বর্গপাসের অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকার আর কুয়াশা ফুঁড়ে কোথা থেকে উদয় হলো এই গাড়িটা?
এতগুলো ঘোড়া এলো, এতটুকু শব্দ হলো না তো। গাড়িটার সামনে স্ট্যান্ডের মাথায় টিমটিম করে জ্বলতে থাকা তেলের বাতির আলোয় দেখা যাচ্ছে ঘোড়াগুলোর ঘামে ভেজা চকচকে বলিষ্ঠ শরীর, আর তাদের পিছনে বসে থাকা আশ্চর্য রকমের লম্বা কোচম্যানের অন্ধকার অবয়ব। আপাদমস্তক কালো পোশাকে জড়ানো, মাথায় কালো টপ হ্যাট, মুখে দাড়ি। বাতির লালচে আলোর আভায় তার চোখগুলো নীল অগ্নিবিন্দুর মতো জ্বলছে। স্থির জ্বলন্ত চোখ দুটো তাকিয়ে আছে, না আমার দিকে নয়, ডাক গাড়ির কোচম্যানের দিকে। কোনো ক্রমে তোতলাতে তোতলাতে আমাকে গুডে নাক্ট বলেই পড়িমড়ি করে সে দৌড়ে গিয়ে উঠল তার সিটে। আমার মাথার পাশে ডাক গাড়ির জানলা থেকে কে যেন বলে উঠল, তাকিয়ে দেখি গাড়ির ভিতরে আমার সহযাত্রীরা ছাইয়ের মতো সাদা মুখ জানলায় চেপে ধরে হাঁ করে চেয়ে রয়েছেন আগন্তুকের দিকে। তাদের চোখে বিস্ময় আর অনন্ত ভয়। জার্মান শব্দগুলো খুব চেনা চেনা লাগলেও ঠিক ধরতে পারলাম না। ভালো করে কিছু সেগুলো নিয়ে ভাবার আগেই ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে দিল কোচম্যান, যেন গাড়ি ভর্তি লোক নিয়ে পালিয়ে বাঁচল। এবার এই অন্ধকার আর কুয়াশায় মোড়া দুর্গম পাহাড়ের মধ্যে এই রহস্যময় লোকটার সামনে আমি একা। বর্গপাসের ভিতর থেকে হঠাৎ হু হু করে আক্ষরিক অর্থেই হাড় হিম করে দেওয়া এক ঝলক দমকা হাওয়া বয়ে এলো। গাছের পাতায় শিশির পড়ছে শুনতে পাচ্ছি। এবার তার সঙ্গে যোগ হলো আর একটা আওয়াজ, আর আমার সারা শরীর শিউরে উঠল ভয়ে। বর্গপাসের ভিতরে অনেক দূরে কোথাও ডেকে উঠছে একটা নেকড়ে। ডাকের প্রতিধ্বনিটুকুই এসে পৌঁছচ্ছে এখানে। এবার আর একটা, তারপর আর একটা, আরো একটা, এক পাল নেকড়ে। কোচম্যান এতক্ষণে আমার মালপত্র গাড়িতে তুলেছে, ওই নেকড়ের পালের মধ্যে দিয়ে যেতে হবে। রাত্রির সন্তান ওরা কি সুন্দর গাইছে শুনেছেন? ভয় পাবেন না, আমি তো আছি। গাইছে? নেকড়ের পালের চিৎকারকে যে কেউ গান বলে ভাবতে পারে তাও আমার কোনো ধারণা ছিল না। আমাদের মতো ইংরেজের কান উন্মুক্ত প্রকৃতির মাঝে নাইটিঙ্গেলের গানই শুনতে অভ্যস্ত, নেকড়ের নয়। কথা না বাড়িয়ে গাড়িতে উঠলাম। কোচম্যান আমাকে হাত ধরে উঠতে সাহায্য করল। কি বরফের মতো ঠান্ডা হাত লোকটার, আর কি সাঁড়াশির মতো শক্ত মুঠি। আমাকে গাড়িতে বসিয়ে দরজা বন্ধ করে দিয়ে লোকটা গাড়ি হাঁকিয়ে দিল। গাড়ি যেন উড়ে চলল। রাস্তার বুঝি শেষ নেই। দুপাশে খাড়াই উঠে গেছে পাহাড়, তার গায়ে প্রাচীন পাইন, অ্যাশ, বীচ, ওকের জটলা। বাইরে ঝুপসি অন্ধকার ভারী হয়ে আছে জঙ্গলের মদির বুনো গন্ধে। ঘষা কাচের জানলার পাশ দিয়ে একের পর এক সবুজ শ্যাওলা পড়া মোটা কালো কালো গাছের গুঁড়ি হুস হুস করে পিছনে সরে যাচ্ছে, আর কুয়াশার মধ্যেই থেকে থেকেই দপ দপ করে জ্বলে উঠছে এক রহস্যময় নীল আলো। প্রথমে ভেবেছিলাম আলেয়া, কিন্তু না, আলেয়ার তো এমন আগুনের মতো শিখা হয় না। বুঝতে পারলাম যে এখান থেকেই কার্পেথিয়ান পাহাড়ে রাতে ডাইনিদের আসর বসে এই কুসংস্কারের উৎপত্তি। এই দুর্গম পাহাড়ি জঙ্গলের অন্ধকারের মধ্যে হঠাৎ জ্বলে ওঠা নীল অগ্নিশিখাকে নাচতে দেখলে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠবে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নেকড়ের পালের চিৎকার। এবার আরো কাছে, আরো কাছে সরে আসছে প্রাণীগুলো। অস্বীকার করব না, আমার বেশ ভয় করছিল। এই পাহাড় জঙ্গল ভেঙে এই ভুতুড়ে ঘোড়ার গাড়িতে চড়ে এই রহস্যময় কোচম্যানের সঙ্গে কোথায় চলেছি আমি? কার বাড়িতে? আমার মক্কেল কাউন্ট ড্রাকুলা? কে তিনি? এই পরিবেশ আমার চেনা নয়। সভ্য লন্ডন শহরের বাসিন্দা আমি, এ যেন অন্য কোনো যুগে, অন্য কোনো জগতে এসে পড়েছি। আমার ভয় করছিল। হঠাৎ এক ঝটকায় গাড়ি থেমে গেল।
কি হলো বুঝতে পারার আগেই বাঁ পাশের জঙ্গলের মধ্যে বেশ দূরে দপ করে আলো জ্বলে উঠল, আর আমি দেখলাম নীল অগ্নিশিখার পাশে দাঁড়িয়ে রয়েছে কোচম্যান। আশ্চর্য, লোকটা মুহূর্তের মধ্যে অত দূরে গেল কি করে? পরক্ষণেই ঘোড়াগুলোর পরিত্রাহী চিৎকার আর একটা জান্তব গর্জনে আমার হুঁশ ফিরতেই আমি আঁতকে উঠলাম। গাড়ির সামনে আমাদের পথ আগলে দাঁত খিচিয়ে দাঁড়িয়ে আছে 6টা বিশাল ধূসর নেকড়ে। তাদের ছুরির মতো দাঁত আর লকলকে লাল জিভ বেয়ে লালা ঝরছে। আমি ভয়ে জমে গেলাম, কিন্তু না, আমার অবাক হওয়ার আরো বাকি ছিল। কোথা থেকে জানি না মুহূর্তের মধ্যে ঘোড়া আর নেকড়েগুলোর মাঝখানে এসে আবির্ভূত হলো কোচম্যান। লোকটা কি হাওয়ার চেয়েও দ্রুত চলতে পারে? তার মাথা যেন আকাশে গিয়ে ঠেকেছে। ডান হাতের তর্জনী উঁচিয়ে ধরল সে, যেন নেকড়েগুলোকে এক্ষুনি চলে যেতে বলছে। আর অবিশ্বাস্য কাণ্ড, নেকড়ের পাল পিছু হটতে শুরু করলো। তাদের গর্জন খেঁকড়ানি থেমে এলো আস্তে আস্তে। জন্তুগুলো পথ ছেড়ে পাশের জঙ্গলে মিলিয়ে গেলে কোচম্যান আবার গাড়ি ছেড়ে দিল। আমি বিস্ময়ে ভয়ে হতবাক হয়ে গেছিলাম। আরো কতক্ষণ গাড়ি চলেছিল বলতে পারি না। সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম মনে হয়। একটা সময় হঠাৎ আবার দূর পাহাড় থেকে ভেসে আসা দীর্ঘ নেকড়ের ডাকে তন্দ্রা ভেঙে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। সামনে পাহাড়ের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুঁড়ি পথ উঠে গেছে পাহাড় চূড়ায়। সনসনে তীক্ষ্ণ হাওয়ায় আকাশের পাতলা মেঘ ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে। মেঘ কুয়াশার চাদর খুঁড়ে গোল চাঁদের মরা হলদেটে জ্যোৎস্না এসে পড়েছে, কিন্তু তাতে পাহাড় চূড়ায় মহিষের মাথার মতো বিরাজ করতে থাকা দুর্গটা এতটুকু আলোকিত হয়নি। কালো পাথর নয়, দুর্ভেদ্য অন্ধকারের ছাই দিয়ে গড়া দুর্গটা যেন পাহাড় চূড়ায় খাদের ধারে ঝুলছে। এই তবে কাসল ড্রাকুলা, আমার গন্তব্যস্থান। দুর্গের ভেঙে পড়া সদর দরজা দিয়ে ঢুকে গাড়িটা দাঁড়ালো বিরাট উঠোনে। মালপত্র সমেত আমি নামতেই বিনা বাক্য ব্যয় কোচম্যান গাড়ি চালিয়ে চলে গেল দুর্গের পিছনে। আস্তাবল ওদিকেই হবে হয়তো। ব্যাগপত্র হাতে নিয়ে বোকার মতো উঠোনে দাঁড়িয়েই রইলাম, কারোর দেখাই নেই। বাতাসের শোঁ শোঁ ছাড়া আর কোনো শব্দ নেই। উঠোনে ঢোকার পর নেকড়ের চিৎকারও যেন কোন মন্ত্র বলে বন্ধ হয়ে গেছে। আমার মাথার উপর দিয়ে একটা বিরাট বাদুড় ডানা ঝাপটে চক্রাকারে উড়ে গিয়ে দুর্গের অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই বিকট শব্দ করে আস্তে আস্তে খুলে গেল দুর্গের দরজা। দরজার ওপারে তরল অন্ধকারের মতো দাঁড়িয়ে আছেন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা এক দীর্ঘদেহী বৃদ্ধ। হাতে ধরা প্রাচীন কারুকার্য করা বাতিদানের 3টে মোমবাতির আলোয় তার মুখটুকুই দেখা যাচ্ছে শুধু। বলিরেখায় ঢাকা ছাইয়ের মতো ফ্যাকাশে মুখ, চোয়ালার কপালের বলিষ্ঠ গড়ন দেখলে সমীহ জাগে। কাঁধ পর্যন্ত সাদা চুল, শিকারি পাখির ঠোঁটের মতো বাঁকা নাকের নিচে একজোড়া মোটা পাকা গোঁফ, চোখের সাদা অংশ চোখে পড়ার মতো লাল, কোটরে বসা উজ্জ্বল নীল চোখে গভীর তীক্ষ্ণ শীতল দৃষ্টি। আমার নজর গেল তার ঠোঁটের দিকে। আশ্চর্য, এমন রক্তশূন্য বৃদ্ধ মুখে এমন টকটকে লাল ঠোঁট। প্রথম দেখায় মনে হয় যেন ঠোঁটের রং মেখেছেন অথবা রক্ত খেয়েছেন। আমার দিকে চেয়ে নিঃশব্দে হাসলেন। হাসিতে প্রাণ জাগল না। হাসির টানে ঠোঁট সরে যেতেই ঠোঁটের কোণ দিয়ে বিশ্রীভাবে বেরিয়ে পড়ল তার ক্যানাইন দাঁত দুটো। মানুষের এত লম্বা সদন্ত থাকা স্বাভাবিক কি? আপনি কাউন্ট ড্রাকুলা? At your service, Mr. Harker. কাসল ড্রাকুলায় আপনাকে স্বাগত। স্বেচ্ছায় সানন্দে আমার গৃহে প্রবেশ করুন। এত দূর থেকে আপনি নিজের ইচ্ছায় আমার কাসলে এসেছেন,
চলেও যাবেন নিরাপদে যেদিন আপনার কাজ মিটবে। আপনার আনা আনন্দের ভাগ দিয়ে সমৃদ্ধ করে যান এই প্রাচীন দুর্গকে। কথাবার্তায় আদব কায়দায় আভিজাত্য ঝরে ঝরে পড়ছে। আমি দরজার ভিতরে পা রাখতেই ভদ্রলোক নিজেই আমার ব্যাগপত্র হাতে তুলে নিলেন। বেশ অবাক হলাম। আমার মালপত্রের ওজন নেহাত কম নয়। কাউন্টকে দেখে বোঝাই যায় না যে এই জগদ্দল তিনি এক হাতে তোলার ক্ষমতা রাখেন। হাঁ হাঁ করে উঠলাম। ভদ্রলোক হাজার হলেও গৃহকর্তা। না মিস্টার হাকার, আপত্তি করবেন না প্লিজ। আপনি অতিথি। আমার চাকর বাকররা সবাই শুয়ে পড়েছে, একা আমি জেগে। চলুন আপনাকে আপনার ঘরে পৌঁছে দিই। আপত্তি করার বৃথা বুঝে আমি কাউন্টের পিছন পিছন চললাম। ভদ্রলোকের চলনে বলনে কথায় কিন্তু বয়সের কোনো ছাপ নেই। রিজু দেহ থেকে ঠিকরে পড়ছে প্রবল পৌরুষ। দুর্গের দেওয়ালে কোথাও তেমন একটা মশাল জ্বলছে না, কিন্তু প্রায় সর্বত্র ঝুলছে শিকার করা হরিণ, বুনো শুয়োর, নেকড়ে, ভালুকের মাথা আর প্রাচীন যুগের অস্ত্রশস্ত্র। কোথাও কোথাও দাঁড়িয়ে আছে ঢাল তরোয়াল সমেত মধ্যযুগের নাইটদের পূর্ণাঙ্গ ইস্পাতের বর্ম। টিমটিমে আগুনের আলোয় জন্তু জানোয়ারের শিং দাঁতওয়ালা মাথার বর্মগুলো চোখে ধাঁধা লাগিয়ে দেয়। মনে হয় যাদের বেঁচে থাকার কথা নয়, তারা যেন চুপটি করে অলিন্দের এক পাশে দাঁড়িয়ে আমাদের গতিবিধি খেয়াল করে যাচ্ছে। আলো আঁধারি অলিন্দের গোলক ধাঁধা দিয়ে হেঁটে যেতে যেতে হাওয়ার দমকে ড্রাকুলার কালো ক্লোক বিরাট বাদুড়ের ডানার মতো উড়ছিল। একটা বিশ্রী বোটকা গন্ধ অনেকক্ষণ থেকে নাকে আসছে। পচতে থাকা মৃতদেহ, বুনো জন্তু আর ভেজা মাটির গন্ধ একসঙ্গে মিশলে হয়তো এমন একটা গন্ধ তৈরি হয়। অনেক গলিঘুজি পেরোনোর পর 3 তলায় এক সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ করা প্রকাণ্ড ভারী দরজা ঠেলে ঢুকলেন কাউন্ট। পুরনো দিনের আসবাবপত্রে ঘর বোঝাই। মাঝখানে রয়েছে এক আলিশান 4 পোস্টার খাট। পাশেই একটা ছোট দরজা ঠেলে বাথরুম। ব্যবস্থার কোনো ত্রুটি নেই, কিন্তু কোথাও কোনো আয়না দেখলাম না। আশ্চর্য। আশা করি এই গরিবখানায় আপনার তেমন অসুবিধে হবে না। হাত মুখ ধুয়ে পাশের ঘরে চলে আসুন। 10 মিনিট পরে পাশের ঘরে গিয়ে দেখি লম্বা ডিনার টেবিলের এক প্রান্তে রুটি, রোস্টেড চিকেন, ওয়াইন, ফল ইত্যাদি সাজানো রয়েছে। পাশে ড্রাকুলা দাঁড়িয়ে। এ কি একজনের খাবার ব্যবস্থা? আপনি খাবেন না? প্লিজ এক্সকিউজ মি। আমার খাওয়া দাওয়া নিয়ে কিছু বিধি নিষেধ আছে। আমার ব্যবস্থা আলাদা। অন্তত একটু ওয়াইন নিন। এইভাবে একা একা খেতে আমার সংকোচ হচ্ছে। আপনার সংকোচের কিছু নেই, আপনি খেয়ে নিন। আমি ওয়াইন খাই না, আমার পানীয় আলাদা। তাই সই, কর্তার ইচ্ছায় কর্ম। ডিনারের পর আমাকে ফায়ার প্লেসের ধারে বসিয়ে ড্রাকুলা উৎকৃষ্ট চুরুট দিলেন। নিজে নিলেন না, কিন্তু ঠিক তখনই অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। ড্রাকুলার হাতের তালুর মাঝখানে বড় বড় লোম। এমন যে হয় তা আমি কখনো শুনিও নি, দেখিও নি। তারপর গল্প শুরু হলো। ড্রাকুলা খুঁটিয়ে খুঁটিয়ে আমার এখানে আসার বিবরণ শুনলেন। কোচম্যানের অদ্ভুত আচরণের কথা বলায় নিঃশব্দে হাসলেন খালি। তারপর অনেকক্ষণ এ অঞ্চলের আর নিজের পরিবারের ইতিহাস নিয়ে কথা বলে চললেন। খুব উত্তেজিত হয়ে পড়ছিলেন মাঝে মাঝে। আমার ক্লান্ত লাগছিল। আচ্ছা, আপনি যে এই জনমানব শূন্য পাহাড়, জঙ্গল, বরফের মাঝখানে একা থাকেন, আপনার একা লাগে না? আমি কত প্রাচীন বংশের সন্তান আপনি জানেন? এই ট্রান্সিলভেনিয়ায় যেমন অনন্তকাল ধরে রয়েছে এই পাহাড়, জঙ্গল, বরফ, তেমনি রয়েছি আমরাও। ড্রাকুলা,
যাদের কোট অফ আর্মসে আঁকা ড্রাগন দেখে চিরকাল শত্রুদের বুকের রক্ত শুকিয়ে গেছে। এই অঞ্চলের ইতিহাস আপনাদের পশ্চিমের মতো সহজ সরল নয়। ভাইকিং, গথ, বোলগারদের মতো বর্বর উপজাতিরা বারবার আক্রমণ করেছে ওয়ালাশিয়া, ট্রান্সিলভেনিয়ায়। তুর্কিরা এদেশে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, কিন্তু বারবার আমরা জেকেলিরা সেই আক্রমণ প্রতিরোধ করেছি। তাদের নেতৃত্ব দিয়েছিল কে? একজন দ্রাকুলা। তুর্কিদের দেশে গিয়ে বন্দী হয়ে তিলে তিলে কষ্ট সহ্য করেছিল কে? এই দ্রাকুলা। তাদের থেকে অকথ্য অত্যাচার করা শিখে তাদেরকেই সেই অত্যাচারের শিকার করে তুলেছিল কে? এই ড্রাকুলা, মিস্টার হাকার। সেদিন আমাদের রক্ত ঝরেছিল এই মাটির জন্য। আমার সঙ্গে এই মাটির রক্তের সম্পর্ক। এই মাটি না হলে আমি বাঁচব না। আপনার বয়স কম, আপনি পশ্চিমের লোক। আমার এই সেন্টিমেন্ট আপনি বুঝবেন না। তা ঠিক নয়, কিন্তু কাউন্ট, মাফ করবেন, আপনি যে রক্ত ঝরার কথা, অত্যাচারের কথা বলছিলেন, ওইভাবে এখন আর আমরা ভাবি না। আপনারা অভিজাত সামন্ত প্রভু ছিলেন, সাধারণ মানুষদের রক্ত নিশ্চয়ই ঝরেছিল আপনাদের হাতে। ড্রাকুলারা না থাকলে ওই সাধারণ মানুষদের চালাতো কে? চাষাভূষদের নিজেদের বুদ্ধি আছে নাকি? ড্রাকুলারা রক্ত ঝরিয়েছিল তাদের জন্য, বিনিময়ে তাদের রক্ত তাই ড্রাকুলার প্রাপ্য। রক্তই তো প্রাণ, মিস্টার হাকার। রক্তই তো শক্তি। সারা পৃথিবী রক্ত খাওয়ার খেলায় মেতে আছে সেই আদিকাল থেকে। যে শক্তিশালী হতে চায়, দুর্বলের রক্ত শুষে খাওয়া ছাড়া তার আর অন্য কোনো উপায় নেই। দুর্বলকে শক্তিশালীর পদানত হতেই হবে। নিজের রক্ত তুলে দিতেই হবে প্রভুর মুখে। এই পৃথিবীর নিয়ম। পৃথিবী পৃথিবী সেই যুদ্ধবাজ নাইট ব্যারনদের সামন্ততন্ত্রের যুগে আর পড়ে নেই। আমরা অনেক এগিয়ে গেছি। তাই নাকি মিস্টার হাকার? আপনি তো ব্রিটিশ। সারা পৃথিবী জুড়ে আপনাদের অখণ্ড প্রতাপ। রুল ব্রিটানিয়া, তাই না? তো সেই সাম্রাজ্যটা চলছে কিসে? ইন্ডিয়া, আফ্রিকার অগুন্তি কালা আদমির রক্ত খেয়েই তো, নাকি? আপনারা ক্লোক আলখাল্লা ছেড়ে কোট প্যান্ট পরে সারা পৃথিবী জুড়ে সামন্ততন্ত্র চালাচ্ছেন না? না, মানে বুঝতে পারিনি যে রক্তপান করার ব্যাপারটাকে আপনি অমন একটা রূপক অর্থে ধরবেন। মিস্টার হাকার, শুনুন। আপনি এমন একটা দেশে এসে পড়েছেন যেখানে কোনটা সত্যি, কোনটা জাদু, কোনটা রূপক, সেসব বোঝা খুব কঠিন। এখানে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ আর অন্য জগতের মাঝখানে সীমারেখাটা মাঝে মাঝে হারিয়ে যায়। এমন অনেক কিছুই ঘটে এখানে, প্রাচীনকাল থেকেই ঘটে আসছে, যা আপনারা বোঝেন না, আর না বুঝেই কুসংস্কার বলে দাগিয়ে দেন। অথচ আপনাদের মহাকবি বলেছেন, স্বর্গ মর্তে এমন অনেক কিছুই ঘটে হরেশীয়, যা তোমাদের দার্শনিকেরা স্বপ্নেও ভাবতে পারে না। আমি মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনছিলাম। ঠিক এই সময় দূরে মোরগ ডেকে উঠতেই চটকা ভেঙে দেখি ভোর হচ্ছে। ইস, গল্প করতে করতে রাত কাবার হয়ে গেল। আপনার ঘুমই হলো না। আই এম ভেরি সরি। ডোন্ট বি, মিস্টার হাকার। বয়স হয়েছে, রাতে আমি ঘুমোই না, আর ঘুমোলে আমার চলেও না।
রাতে অনেক কাজ থাকে আমার। আপনি এখন বিশ্রাম করুন। কাল সারা দিন আমি বাইরে থাকবো। রাতে ফিরে এসে আপনার সঙ্গে আবার কথা হবে। আপনার খাওয়া দাওয়ার সব ব্যবস্থাই করা থাকবে। আপনি চাইলে সারা দিন দুর্গের মধ্যে ঘুরে দেখতে পারেন, তবে একটা কথা মনে রাখবেন। কি কথা? এই জায়গাটা কিন্তু আপনার লন্ডন নয়, এটা ট্রান্সিলভেনিয়ার পাহাড়, দিকশূন্যপুর। এই প্রাচীন দুর্গের কোণে কোণে অনেক অন্ধকার, অনেক রহস্য জমাট বেঁধে রয়েছে। সেসব রহস্যের সামনে আপনার না পড়াই মঙ্গল। দুর্গে যেখানে দরজা খোলা পাবেন না, জানবেন সেখানে আপনার ঢোকা নিষেধ বলেই দরজা বন্ধ। কথাটা মনে রাখবেন কিন্তু। অদ্ভুত লোক তো কাউন্ট ড্রাকুলা। তিনি চলে যাওয়ার পর ঘুম আসছিল না, তাই স্মৃতি টাটকা থাকতে থাকতে ডায়েরি লিখে ফেললাম। আর একটা কথা, ডেন ডাই টোটেন রেটেন স্নেল কথাগুলোর অর্থ মনে পড়েছে। 1774 সালে লেখা গডফ্রিড আগস্ট বুর্গারের ভুতুরে ব্যালাড লেনোরের লাইন এটা। রাত্রিবেলা মৃত সৈনিক ভিলহেলমের বেশে এসে তার প্রেমিকা সুন্দরী লেনোরকে তুলে নিয়ে গিয়েছিল মৃত্যু স্বয়ং। নিয়ে গিয়েছিল তাদের ফুলশয্যায়, কবরস্থানে, যেখানে বিয়ের আমোদ উল্লাস নাচ গানে মেতেছিল ভূত প্রেত কঙ্কালের দল। রহস্যময় জ্যোৎস্নার মধ্যে দিয়ে ঝড়ের বেগে কালো ঘোড়ার পিঠে ছুটে যেতে যেতে লেনোর শুধিয়েছিল, এত তাড়াহুড়োর কি আছে? উত্তর পেয়েছিল, দেন ডাই টোটেন রিটেন স্নেল, ফর দ্য ডেড রাইড ফাস্ট। মৃতেরা দ্রুত গতি কিনা আমার জানা নেই, কিন্তু আমার সহযাত্রী কোচম্যানকে দেখে ওই কথাটা বললেন কেন? হ্যাঁ, সে যে ব্যাখ্যার অতি দ্রুত বেগে চলাফেরা করতে পারে তা অবশ্য দেখেইছি, কিন্তু তার সঙ্গে মৃত্যুর তুলনা করাটা বাড়াবাড়ি হয়ে যাবে। আর আমিও কিছু লেননের মতো সুন্দরী বাগদত্তা বধূটি নই, যাকে নিয়ে যাওয়ার জন্য আসবে মৃত্যু স্বয়ং। হায়, ওদিকে আমার বাগদত্তা বধূটি যে কি করছে। মিনা, আই মিস ইউ। ডিয়ার লুসি, লন্ডন ছাড়ার পর অনেকদিন তোকে চিঠি লিখতে পারিনি। রাগ করিস না প্লিজ। আসলে স্কুল টিচারের কাজটা লোকে যতটা সহজ মনে করে না, আসলে তা একেবারেই নয়। কিন্তু তার উপর এখন আবার শর্ট হ্যান্ড শিখছি, যাতে জনাথন ওকালতি পাশ করলে আমি ওকে আরও বেশি সাহায্য করতে পারি। তাছাড়া এতে ডায়েরি লিখতেও সুবিধে হয়। জনাথন বলেছে ট্রান্সিলভেনিয়া ভ্রমণের পুরো বৃত্তান্ত ও ডায়েরিতে লিখে রাখবে। ও ট্রান্সিলভেনিয়া গেছে তাও অনেক দিন হলো। মাঝখানে মাত্র একবার মিস্টার হকিন্স মারফত ওর চিঠি পেয়েছি। তাড়াহুড়ো করে কয়েক লাইন মাত্র লিখেছে। মাঝে মাঝে খুব চিন্তা হয় ওর জন্য, কিন্তু কি করব বল? পুরুষ মানুষ কাজের জন্য বিদেশ বিভুঁই যাবে, সেটাই তো স্বাভাবিক। তোদের খবর বল। মিসেস ওয়েস্টার্নরার শরীর এখন কেমন আছে? তোর সেই সমস্যাটা আর হয়নি আশা করি? তোর সঙ্গে মাসখানেকের মধ্যেই আবার দেখা হবে ভেবে কি যে আনন্দ হচ্ছে না। সামারের সময়টা তোকে ছাড়া না কাটতেই চায় না। সেই কবেকার অভ্যেস বলতো? কোথায় কবে দেখা হচ্ছে তাড়াতাড়ি জানা। ইতি তোর মিনা। পুনশ্চ লন্ডন থেকে এত দূরের বাতাসেও গুজব উঠছে যে মিস লুসি ওয়েস্টার্নরার কাছে নাকি কালো কোকড়ানো চুলের লম্বা চেহারার এক যুবককে খুব ঘন ঘন যাতায়াত করতে দেখা যাচ্ছে। কি ব্যাপার? ফিরতি চিঠিতে এই নিয়ে যদি কিছু না লিখেছিস তো খুনোখুনি হয়ে যাবে, কিন্তু মনে থাকে যেন। নিনা। 5ই মে, রাত 10টা। এখানে বড় বড় বাদুড় আছে খুব। সন্ধ্যা নামতেই তারা উড়তে আরম্ভ করেছে। আজ সারাদিন কাউন্টের দেখা পায়নি। অবশ্য তাতে কোনো অসুবিধে হয়নি। টেনে ঘুম দিয়ে উঠে শরীর ঝরঝরে হয়ে গিয়েছিল। সারা দুর্গ ঘুরে দেখার ইচ্ছে নিয়ে ঘর থেকে বেরোলাম, কিন্তু কোথায় কি? ঘর লাগোয়া 3টে করিডোর আর লাইব্রেরির বেশি আর কোথাও যেতেই পারলাম না। এমনকি নিচের হলঘর বা
সদর দরজার সামনেও নয়, সব দরজায় তালা দেওয়া। এত সাবধানতা কি জন্য কাউন্টের? তাছাড়া গোটা দুর্গে আর কারোর উপস্থিতিও টের পায়নি। এতটা আদব কায়দা মেনে চলে কাউন্টের চাকরেরা যে তাদের উপস্থিতি বুঝতে দেয় না অতিথিকে। বিশ্বাস হয় না। বড় বড় ঘর আর বারান্দাগুলো অতিরিক্ত চুপচাপ আর ফাঁকা বলেই বোধ হয় আমার থেকে থেকে মনে হচ্ছিল কারা যেন আমায় লক্ষ্য করছে। একজন শিক্ষিত আধুনিক ইংরেজের মধ্যে এমন দুর্বলতার লক্ষণ দেখা দেওয়া ভালো কথা নয়। পাশের ঘরে ও কিসের আওয়াজ? আশ্চর্য, ড্রাকুলা পাশের ঘরে টেবিলে একটা প্লেট আর ছুরি কাঁটা সাজিয়ে রাখছিলেন। তার মানে কি সত্যি এই দুর্গে কোনো কাজের লোক নেই? মানে দুর্গে আমি ছাড়া শুধুই ড্রাকুলা উপস্থিত? তাহলে তিনি আমাকে মিথ্যে বললেন কেন? আর তিনি কখনই বা বেরোলেন আর ফিরেই বা এলেন কখন? সদর দরজা খোলার আওয়াজও তো শুনিনি। তাছাড়া দুর্গে যদি আর কেউই না থেকে থাকে, তার মানে সেদিনের সেই রহস্যময় কোচম্যানও কি ছিলেন ড্রাকুলা নিজে? রহস্য। ড্রাকুলা এখনই রাখতে আসবেন বুঝতে পারছি। লেখা শেষ করি। 6 মে ভোর 4টে। সারা রাত আবার গল্প করে কাটল। ইতিহাস, সাহিত্য, আইন, ভূগোল সব বিষয়ই ড্রাকুলার প্রগাঢ় জ্ঞান আর আগ্রহ দেখে অবাক হয়ে যেতে হয়। আর সব বিষয়ই তার জোরদার নিজস্ব মতামত আছে। তবে আপাতত তার সব আগ্রহ এসে জমা হয়েছে ইংল্যান্ডে। যে দেশে সম্পত্তি কিনে কিছুদিন গিয়ে থাকবো মনস্থির করেছি, সেই দেশটা সম্পর্কে যতটা পারা যায় জেনে নিতে হবে বই কি। নইলে সেখানে খাপ খাইয়ে নেব কি করে? ইংল্যান্ড হলো আধুনিক মানব সভ্যতার কেন্দ্র। হাজার হলেও আমি সেখানে বহিরাগত। আপনারা ইংরেজরা রাজনীতি, ক্ষমতা, শক্তিকে বোঝেন, পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে জানেন। আমাদেরও তো বংশ পরম্পরায় সেই সব নিয়েই কারবার। ওই যে বলছিলাম কাল, রক্ত আর মাটি। তাছাড়া আপনারা প্রাচীনত্ব আর আভিজাত্যকে মন প্রাণ ঢেলে ভালোবাসেন। আমি নিজেও প্রাচীন অভিজাত বংশের সন্তান। মনে হয় আমাকে মেনে নিতে ইংল্যান্ডে তেমন কোনো সমস্যা হবে না। আপনি ইংরেজ না হয়েও ইংল্যান্ডকে এত ভালোবাসেন আর শ্রদ্ধা করেন দেখে খুব ভালো লাগলো। আপনারাই সারা পৃথিবীর কাছে ইংল্যান্ডকে শ্রদ্ধার পাত্র করে তুলেছেন। ইংল্যান্ডের নারীরাও পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে দেখে আমি অবাক হই। আপনাদের দেশের মেয়েদের ঠিক এই কারণেই খুব পছন্দ করি। আপনারা বুঝেছেন যে নারী শক্তিকে কাজে না লাগালে পুরুষের ক্ষমতা অসম্পূর্ণ থেকে যায়। মিস্টার হাকার, আমি বুড়ো হয়েছি বটে, কিন্তু চিন্তা ভাবনায় ঠিক ততটা বুড়োটে হয়ে যায়নি যতটা আপনি কাল থেকে ভাবছেন। ইংল্যান্ডে থাকলে আমার অনেক সুবিধে হবে। ড্রাকুলার কথাগুলো ঠিক বুঝতে পারলাম না। মনে হলো মিনাকে নিশ্চয়ই খুব ভালো লাগবে ওর। উনি যেরকম এগিয়ে চলা মেয়েদের কথা বলছেন, আমার মিনা একেবারে ঠিক তাই। কথা না বাড়িয়ে তাকে তার জন্য কেনা সম্পত্তির বিবরণ দিলাম। লন্ডনের কাছেই পারফ্লিটে কারফ্যাক্স নামের প্রায় 20 একর জোড়া একটি বিরাট এস্টেট। ভিতরে বিরাট বাগানের মাঝখানে প্রাচীন পাথরে তৈরি প্রাসাদ। বাগানে একটি ছোট লেক আছে। প্রাসাদের লাগোয়া একটি ছোট উপাসনা গৃহ বা চ্যাপেলও রয়েছে। প্রাসাদ আর চ্যাপেল সম্ভবত 13শ শতাব্দীতে তৈরি। দেখভালের অভাবে বাগান, প্রাসাদ, চ্যাপেল কোনোটার অবস্থাই খুব ভালো নয়। এমন পোড়ো বাড়ি কেন তিনি কিনতে চান জিজ্ঞাসা করায় ড্রাকুলা হেসে উঠলেন। বললাম না, প্রাচীনত্ব আর নির্জনতা আমার রক্তে বইছে। আমি যা চাই এই সম্পত্তিটা ঠিক সেই রকম। লন্ডনের পাশেই, কিন্তু লন্ডনের কোলাহলের ছিটে ফোটাও এখানে আমাকে বিরক্ত করবে না। তা ঠিক, আশেপাশে বাড়িঘরও নেই। কেবল পূর্ব দিকে একটা বাড়িতে একজন ডাক্তার থাকেন। সেখানে তিনি পাগলা গারদ তৈরি করেছেন।
আশা করি তাতে আপনার অসুবিধে হবে না। অসুবিধে কি বলছেন? ভালোই হলো। সুস্থ মানুষদের চেয়ে পাগলদের সঙ্গে বন্ধুত্ব করা যায় অনেক সহজে। আরে অবিশ্বাস করছেন? আমি কিন্তু পারি। অদ্ভুত যত সব ধারণা ড্রাকুলার। আমাকে আরো জিজ্ঞাসা করছিলেন ইংল্যান্ডে গিয়ে তিনি নিজে সব সম্পত্তি আর কাজকর্ম দেখাশোনা করতে পারেন কিনা। আমি বললাম তার জন্য তো আমাদের ফার্ম রয়েছে, তার নিজের মাথা ঘামানোর দরকার নেই। তাতে তিনি বললেন যে না, তিনি নিজেই তার চারপাশের সবকিছু নিয়ন্ত্রণ করতে চান। নিয়ন্ত্রণ করা নিয়ে বুড়োর বেশ অবসেশন আছে দেখছি। আপনার কাগজপত্র সইসাবুত করে সব তৈরি করতে তো আমার আর দিন পাঁচেকের বেশি লাগবে না। আমি তাহলে মোটামুটি কবে নাগাদ ইংল্যান্ড রওনা হব? এই তো সবে এলেন, অন্তত মাসখানেক কাসল ড্রাকুলার আতিথ্য ভোগ করুন। এত তাড়া কিসের? তা ঠিক, কিন্তু তাহলেও কোনো কিন্তু নয়। আপনার যদি দেশের জন্য মন খারাপ হয় তবে এই নিন চিঠির কাগজ কলম। লিখুন চিঠি মিস্টার হকিন্স আর আপনার ফিয়ান্সেকে। তবে একটা অনুরোধ, কাজের কথার বাইরে আর কিচ্ছু লিখবেন না। এই দুর্গ বা আমাকে নিয়ে কিচ্ছু নয়। বোঝো, ভদ্রলোক কি আমার গতিবিধিও নিয়ন্ত্রণ করতে চান নাকি? সেই জন্যই আমার চারদিকে তালাবন্ধ করে রাখা। সে আমি হতে দিচ্ছি না। ড্রাকুলা যা বললেন তাই করলাম। একটা ব্যাপার খেয়াল করেছি, সব কাগজপত্র এমনকি চিঠিপত্র লেখার সরঞ্জামও ড্রাকুলা নিজের জিম্মায় রাখেন। কেন? তার কি সন্দেহ আমি এখান থেকে গোপনে কাউকে চিঠি পাঠাবো? ড্রাকুলাকে ঘিরে অনেক রহস্য আছে বুঝতে পারছি। কেন তাকে সর্বক্ষণ ঘিরে থাকে ওই পচা দুর্গন্ধটা? কেন তাকে কখনো কিছু খেতে দেখা যায় না? সত্যি মাসখানেক এখানে থাকতে হলে এসব জানতে হবে। মিনা মাই ডিয়ারেস্ট, এতদিন তোর চিঠি না পেয়ে এমন রাগ হচ্ছিল না? ভেবেছিলাম আমি একটা চিঠি লিখে আমাদের এতদিনের বন্ধুত্ব ঘুচিয়ে দেব, কিন্তু তোর এই চিঠিটা পেয়ে সব রাগ জল হয়ে গেছে। বুঝতে পারছি খুব কাজের চাপের মধ্যে আছিস। তোর একলা থাকার কথা শুনে খুব খারাপ লাগছে, তবে তোর খারাপ লাগা কমানোর একটা উপায় বোধহয় আমি করতে পারি। সামারে তো আমাদের দেখা হওয়ার কথা আছেই, কিন্তু তোকে লন্ডনে আসতে হবে না। তুই চলে যাবি সোজা উইটবিতে, সেখানেই আমাদের দেখা হবে। চমকে উঠিস না, নর্থ ইয়র্কশায়ারের জল হাওয়া খুব স্বাস্থ্যকর। আমরা দিন রাত সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাবো আর আটলান্টিকে টাটকা মাছ খাবো। উইটবি কত পুরনো বন্দর শহর তা তো জানিসই। ওখানে একটা খুব পুরনো বিরাট ভাঙা অ্যাবি না মনেস্ট্রি কি যেন আছে। আমরা একসঙ্গে ঘুরতে যাব। কাছেই নর্থ ইয়র্কশায়ার মোড়, সেখানেও যাব। অবশ্য আমি একা যাব না, শুনেছি ওখানে ভূত আছে, কিন্তু তুই সঙ্গে থাকলে আমার আর কোনো ভয় নেই। তোকে আমি আমার প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করি। এত জায়গা থাকতে হঠাৎ উইটবি কেন? তার কারণ উইটবিতে সমুদ্রের ঠিক মুখোমুখি মিস্টার আর্থার হোমউড এক বন্ধুর খুব সুন্দর একটা ভিলা আছে, আর মিস্টার হোমউড গোটা সামারটা আমাকে আর মাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। হাওয়া বদলের কথাটা ডাক্তারের পরামর্শেই বেশ কিছুদিন ধরেই ভাবতে হচ্ছিল, কারণ তুই জানিস না, তুই যাওয়ার পরে মায়ের হার্টের অবস্থা একটু খারাপের দিকেই গেছে। আর আমার তো জানিসই, আর কোনো বড়সড় গোলমাল হয়নি বটে, কিন্তু নার্ভের ব্যাপার, কখন যে কোন দিকে মোড় নেবে তা ডাক্তারও জানেন না, ঈশ্বরও না। কাজেই উইটবিতে এই 1 মাসের ছুটি কাটিয়ে আসার সুযোগটা ছাড়তে চাইনি। আমরা যাচ্ছি জুনের মাঝামাঝি। তোর দিক থেকে কবে নাগাদ হলে সুবিধা হয় জানাস। এবার তোর মনে এতক্ষণ যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেইটার উত্তর দি। মিস্টার হোমউড এত কিছুর ব্যবস্থা করে দিচ্ছেন তার কারণ মাত্র 1 মাস আলাপ হওয়া সত্ত্বেও আমি তাকে ডিয়ার আর্থার বলে ডাকার জায়গায় পৌঁছে গেছি। উনি তোর সেই কোকড়া চুলের লম্বা চেহারার যুবক। উফ মিনারে, প্রেমে পড়লে যে এমন ভীষণ আনন্দ হয়, সারা পৃথিবীটাকে যে সাজানো ক্রিসমাস ট্রির মতো এত সুন্দর লাগে তা আগে জানতাম না। এখনো যদিও ও আমাকে প্রপোজ করেনি, কিন্তু বুঝতেই পারছি
সেদিন আর বেশি দূরে নেই। আর প্রপোজ করলে মনে হয় না আমি না বলতে পারবো। আর্থার আমার জীবনে আরো আগে এলো না কেন? অবশ্য ডক্টর সেওয়ার্ডের সঙ্গেও আমার আগে পরিচয় হয়নি। তার মাধ্যমেই তো তার বন্ধু মিস্টার হোমউডের সঙ্গে আলাপ হলো। ডক্টর জন সেওয়ার্ডের কাছে আমাকে পাঠিয়েছিলেন আমাদের পুরনো ডাক্তার ওয়াটসন। তাকে তো তুই চিনিসই। ডক্টর ওয়াটসনের যত সব অদ্ভুত বন্ধু। একজন তো সেই লম্বা চেহারার অদ্ভুত স্বভাবের ভদ্রলোক, দারুণ বুদ্ধি, খুব ভালো বেহালা বাজান, পুলিশকে অনেক কেসে অপরাধী ধরতে সাহায্যও করেন। নামটা ভুলে যাচ্ছি। আরেকজন হলেন এই সেওয়ার্ড। ইনি ডাক্তার হলেও এর আসল আগ্রহের জায়গাটা খুব ইন্টারেস্টিং। ইনি মনের রোগ নিয়ে গবেষণা করছেন। সে এমনই জোরদার গবেষণা যে লন্ডনের কাছে পারফ্লিটে একটা বাড়ি কিনে একটা আস্ত পাগলা গারদী বানিয়ে ফেলেছেন। নিজেও সে বাড়িতে থাকেন। ভাব একবার। এহেন ডক্টর সেওয়ার্ডের লন্ডনের ক্লিনিকেই তার কলেজের বন্ধু আর্থারের সঙ্গে আমার পরিচয়। সঙ্গে তাদের আরো এক বন্ধুও ছিলেন। তিনি আবার আর এক রঙিন চরিত্র। মিস্টার কুইন্সি মরিস হলেন আমেরিকান, টেক্সাসের বাসিন্দা। খাস কাউবয় বলতে যা বোঝায় ইনি তাই। আমি তো হাঁ করে খালি ওর নানান অ্যাডভেঞ্চারের গল্প শুনি। কি সাহস ভদ্রলোকের! তবে তোকে না চুপি চুপি একটা কথা বলি। আমার মনে হয় আর্থারের বাকি দুই বন্ধুও আমার প্রেমে পড়েছে। কি মজার ব্যাপার হয় তাহলে বল দেখি। এসব গল্প কি চিঠিতে হয়? দূর, আর তর সইছে না। কবে তোর সঙ্গে দেখা হবে রে? কবে তোকে জড়িয়ে ধরে গল্প করব? তাড়াতাড়ি জানা কবে তুই বিটপি আসছিস। অনেক 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 ভালোবাসা নিস। তোর লুসি। 8ই মে। গত 2.5 দিনে রহস্য ঘনীভূত হয়েছে এবং আমার মনে ভয় ঢুকেছে। হ্যাঁ, স্বীকার করছি আমি ভয় পাচ্ছি। কিসের ভয় জানি না, কারণ এখানে যা ঘটছে তা আমার যুক্তি বুদ্ধির অগম্য। মানুষের জগতের নিয়ম রহস্যময় কাসল ড্রাকুলায় খাটে না। 3টে ঘটনার কথা লিখব। 1, দুর্গে ঘুরে বেড়াতে বেড়াতে লাইব্রেরি ঘরের পশ্চিমে একটা কুলুঙ্গির মধ্যে দিয়ে একটা গুপ্ত দরজা খুঁজে পেয়েছি। দেওয়ালের গায়ে একটা মরচে পড়া বাতিদান দরজাটার হাতল। 2 বার তাতে আমার হাত পড়ে গেছিল। একটা পুরনো ভাঙাচোরা ঘোরানো সিঁড়ি নেমে গেছে সোজা বেসমেন্টে। দরজা থেকে বেসমেন্ট আগা গোড়া অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর ঝুলে ভরা। আর সেই পচা দুর্গন্ধটা, উফ, দম আটকে আসছিল। অন্ধকার বেসমেন্টে অনেকগুলো প্রমাণ সাইজের কফিন আর তাল তাল মাটির পাহাড় ছাড়া আর কিছুই নেই। এত কফিন আর মাটি কি হবে জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস যে কোনো শুভ উদ্দেশ্যে এগুলো এখানে জমা করা হয়নি। সন্ধ্যার মুখে মাটির নিচে এই গুপ্ত ঘরে দাঁড়িয়ে আমার কেমন যেন ঠান্ডা লাগছিল, ভয় করছিল। তাড়াতাড়ি পালিয়ে এসেছি। 2, আমার ঘরের পশ্চিমমুখ জানলার ধারে দাঁড়িয়ে আজ সূর্যাস্তের ঠিক পরে আমার হাত আয়না দেখে দাড়ি কামাচ্ছিলাম। আচমকা এক ঝলক সেই গা গুলিয়ে ওঠা দুর্গন্ধ আর কাঁধের উপর একটা শীতল হাতের স্পর্শ পেলাম। গুড ইভিনিং। চমকে উঠে এক ঝটকায় ঘুরে দাঁড়ালাম। ড্রাকুলা কখন এলেন? আমার হাতে ধরা আয়নায় আমার পিছনে দরজা অবধি গোটা ঘর দেখা যাচ্ছে, কই তার প্রতিফলন তো পড়ছে না। কিন্তু আমার বিস্ময়ের আরো বাকি ছিল। আমি হঠাৎ চমকে ওঠায় হাত কেঁপে গিয়ে খুরের অসাবধান আঁচড়ে গলার উপর একটা জায়গা কেটে গিয়ে হালকা রক্ত বেরিয়ে এসেছিল। ড্রাকুলার চোখ পড়ল সেদিকে। তৎক্ষণাৎ মানুষটা যেন একেবারে পাল্টে গেলেন। শান্ত গভীর উজ্জ্বল চোখ দুটো নেকড়ের মতো জ্বলতে শুরু করলো। ঠোঁটের কোণ থেকে বেরিয়ে এলো 2 তীক্ষ্ণ সদন্ত। দাঁত খিঁচিয়ে আমার গলার দিকে আচমকা ঝাঁপ মারলেন তিনি। আমি হতভম্ব হয়ে পড়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু বিস্ময়ের উপর বিস্ময়। ঝাঁপিয়ে পড়তেই কাউন্টের গাল ঠেকলো আমার গলায় ঝোলানো ক্রস সমেত রোজারিটার উপর। ওই ক্রস আর রোজারি আর আমার গলা থেকে খোলা চলবে না। এখন সেগুলোই আমার একমাত্র ভরসা। মুহূর্তের মধ্যে একটা আর্তনাদ করে কাউন্ট ছিটকে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে,
গালে যেন ছ্যাঁকা খেয়েছেন। গালে হাত বোলাতে বোলাতে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে তিনি অপ্রস্তুত বেঁতো হাসি হাসলেন। আমি এসেছিলাম আপনার খবর নিতে, সব ঠিক আছে কিনা। দেখুন দেখি এই আয়নাটা থেকে কি বিপত্তি ঘটল। আচ্ছা, কি এমন রূপ আছে মানুষের যে বারবার নিজেকে দেখতে হবে? হ্যাঁ, মানুষের অহংকার বাড়িয়ে দেয় এই ফালতু জিনিসটা। এই জন্যই আমি আয়না জিনিসটাকে দু চোখে দেখতে পারি না। এক টান মেরে ড্রাকুলা আমার সবেধন নীলমণি আয়নাটা ছুঁড়ে ফেলে দিলেন নিচের উঠোনে। আমি তখনও ভয়ে কাঁপছি। আজ রাতেও আপনাকে সঙ্গ দিতে পারবো না, দুঃখিত। তবে হ্যাঁ, আপনাকে আগেও বলেছি, তাও আরো একবার সাবধান করে দিই। এই দুর্গে এমন অনেক কিছুই হয়তো আপনি দেখবেন যা আপনার ঘটে ঢুকবে না। কাজেই বেশি সাহস করে বোঝার চেষ্টাও করবেন না। কার্পেথিয়ানের দুর্গ ইংরেজের অ্যাডভেঞ্চারের জায়গা নয়। কথাটা যে কতটা হাড়ে হাড়ে সত্যি সেটা তখন টের পাইনি। পেলাম এই আধ ঘন্টা আগে, যখন 3 নম্বর ঘটনাটা চাক্ষুষ করলাম। ড্রাকুলার নিঃশব্দে দুর্গে ঢোকা বেরোনোর রহস্য আমার কাছে এখন পরিষ্কার। আমার ঘরের পশ্চিমের জানলাটার নিচেই দুর্গের উঠোন, আর উল্টো দিকে দুর্গের সদর ফটক। আমার বাঁ দিকের দেওয়ালে অনেকগুলো সরু লম্বা ফোকর আছে। একটু আগে আমি জানলাটার ধারে দাঁড়িয়ে নিচে তাকিয়েছিলাম। আকাশে চাঁদ প্রায় গোল, পূর্ণিমা বোধ হয় কাছাকাছি। মেঘলা জ্যোৎস্না আর দুর্গের কালো ছায়ায় চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো মায়া তৈরি হয়েছে। ঠিক এই কথাটাই ভাবছি, এমন সময় দেওয়ালের একটা ফোকর গুলে গোল মতো কি যেন একটা বেরিয়ে এলো দেখলাম। ঝুঁকে পড়ে ভালো করে চোখ কচলে দেখি একটা মাথা, তারপর মাথার পিছন পিছন বেরিয়ে এলো কাঁধ, বুক আর একজোড়া হাত। কাউন্ট ড্রাকুলা। মনে হলো আমি চোখে ভুল দেখছি। এই মায়াবী জ্যোৎস্না আমাকে মরিচিকা দেখাচ্ছে, কিন্তু না। ততক্ষণে ড্রাকুলার গোটা শরীরটা বেরিয়ে এসেছে ফোকর দিয়ে। ছুরির মতো ঠান্ডা হাওয়ায় ড্রাকুলার বিশাল ক্লোক তার লম্বা শরীরের পিছনে উড়ছে। এবার তিনি হাতে পায়ে ভর দিয়ে বুকে হেঁটে এগোতে লাগলেন দেওয়াল বেয়ে। হ্যাঁ, আমি সজ্ঞানে এই কথাগুলো লিখছি। একটা বিকট কালো টিকটিকির মতো তিনি দেওয়াল বেয়ে এগিয়ে যেতে লাগলেন সদর ফটকের দিকে। তার চোখ শিকারী বেড়ালের মতো জ্বলছে। আমি মুখে হাত চাপা দিয়ে রইলাম যাতে চিৎকার না বেরিয়ে পড়ে। 2 মিনিটের মধ্যে একটা বিরাট ডানা ছড়ানো বাদুড়ের মতো কাউন্টের শরীরটা মিলিয়ে গেল আমার উল্টো দিকের দুর্গ প্রাকারের ওপারে। আমার যুক্তি বুদ্ধি কাজ করছে না। আমার আধুনিকতার অহংকার চুরমার হয়ে যাচ্ছে। কোথায় গেলেন ড্রাকুলা? কোথায় যান তিনি প্রতি রাত্রে? ড্রাকুলা ঠিক কে? তিনি কি রূপকথার পাতা থেকে উঠে আসা ইভিল সর্সারার? কতদিন আমাকে এই মানুষটার সঙ্গে এই দুর্গে বন্দী হয়ে কাটাতে হবে? তিনি কি আদৌ মানুষ? জানি না। ডিয়ারেস্ট মিনা, এই কদিনের মধ্যে তোকে আবার চিঠি লিখতে হবে তা ভাবিনি, কিন্তু আমার এই 19 বছরের জীবনে কখনো যা ঘটতে পারে বলে ভাবিনি তাই ঘটেছে। আর তোকে না জানানো পর্যন্ত কি আমার ঘুম আসে বল? মিনা, তুই জানিস আমার নার্ভ দুর্বল, স্বাস্থ্য সব মিলিয়ে কোনোদিনই ভালো না। লোকে বলে আমার চোখ দুটো নাকি ভারী সুন্দর, আঁকা ছবির মতো। তুই বলিস তুই পুরুষ হলে নাকি আমার এই সোনালি চুলের জন্যই আমাকে বিয়ে করতিস। আর্থারও অবশ্য রাত দিন আমার চুল নিয়ে কাব্য করে। তবু আমি নিজেকে কোনোদিন ডানা কাটা পরি ভাবিনি, যাকে দেখলে সব পুরুষ ভালোবাসতে চাইবে। লন্ডনের সিজনে আমি কোনো পার্টির মধ্যমণি হইনি কোনোদিন। সেই আমি যদি একদিনে পরপর 3-3খানা প্রেম প্রস্তাব পাই, বল আনন্দে ফেটে পড়তে ইচ্ছে করে না? বিশ্বাস কর, গতকাল ঠিক সেটাই হয়েছে। ব্রেকফাস্টের পর সকাল 9টায় এলেন বেশভূষায় পাক্কা জেন্টলম্যান ডক্টর জন সেওয়ার্ড। ভদ্রলোকের এই কম বয়সেও যা গাম্ভীর্য, আমার একটু ভয় ভয়ই করে ওর সঙ্গে কথা বলতে। এই প্রথম তাকে দেখলাম, খুব নার্ভাস।
বারবার রুমাল দিয়ে কপাল, গাল, দাড়ি মুছছেন। ঘেমে নিয়ে অবশেষে জেন্টলম্যান সুলভ মৃদু গলায় প্রপোজ করলেন। আমি তোমাকে রোগী হিসেবে দেখছি মাত্র মাস চারেক, তার মধ্যেই যে এমন গভীরভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি ভাবতেও পারিনি। তুমি মানে তোমাকে সারা জীবন আমার পাশে পেলে আমি মানুষ হিসেবে অনেক বড় হয়ে উঠতে পারবো। তুমি আমার পাশে থাকবে না লুসি? আমি তো অবাক, এই গম্ভীর মানুষটার মনেও প্রেম জাগতে পারে। ভদ্রলোক সত্যিই যে আমাকে ভালোবাসেন তা ওর গলার স্বর আর হাব ভাব থেকেই বোঝা যাচ্ছিল। ওকে না বলতে আমার কষ্টই হচ্ছিল, কিন্তু কি আর করব, আর্থার যে এরই বন্ধু, সে কথাটা খুব ভদ্রভাবে ওকে জানাতে উনি বেশ বিমর্ষ হয়ে বিদায় নিলেন। অবশ্য আর্থারের সৌভাগ্যের তারিফও করতে ভুললেন না। এত বেশি গম্ভীর আর ভদ্রলোক মানুষের সঙ্গে প্রেম করা যায় না। তোর যদি মিস্টার হার্কারের সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে না যেত, তবে তোর সঙ্গে ওর ঘটকালি করতাম। তুই যেরকম সিরিয়াস মেয়ে, নীল তো ভালো, তবে সেক্ষেত্রে তোকে সারা জীবন ওই পাগলা গারদের ভিতর কাটাতে হতো। আমি বাবু তা পারবো না, তুই হলে বোধহয় পারতিস। আমার মতো পাগলকে সামলানো তো তোর অভ্যেস আছে। সেভার্ট হতাশ হয়ে বিদায় নেওয়ার ঘন্টা দেড়েক বাদে এলেন মিস্টার কুইন্সি মরিস। এঁকে দেখে আমি খানিকটা অবাকই হলাম। এর আগে এর সঙ্গে আমার দেখা হয়েছে সাকুল্যে 2-3 বার, তাও ডক্টর সেওয়ার্ডের ক্লিনিকে। একে দেখলেই মন মেজাজ ভালো হয়ে যায়। ভদ্রলোক দারুণ আড্ডাবাজ, নিজের অসাধারণ সব অ্যাডভেঞ্চারের গল্প বলেন, এসেই আসর জমিয়ে দিলেন। স্রেফ গল্প বলে যে সারা জীবনের জন্য কারোর মন জিতে নেওয়া যায়, তা এর সঙ্গে আলাপ না হলে আমি বিশ্বাসই করতাম না। কিন্তু বুঝতে পারছিলাম যে ইনিও বেশ নার্ভাস। প্রায় ঘন্টা খানেক পর বললেন, মিস লুসি, আমি তোমার জুতোর ফিতে বেঁধে দেওয়ার যোগ্য নই, আমি জানি, কিন্তু সেরকম কারোর জন্য অপেক্ষা করতে হলে তুমি তো বুড়ি হয়ে কবরে চলে যাবে। তাছাড়া আমি বলি কি, আমার সঙ্গে চলো। দেখো, জীবনের পথটা কিন্তু কম লম্বা নয়, আর আমি কিন্তু ভালো গাড়ি চালাতে পারি। ভাব তুই এ কি ধরনের প্রপোজ করা ভাই! আমি তো ভেবা চাকা খেয়ে গেছিলাম, তারপরে হেসেই ফেললাম। উনিও হো হো করে হাসলেন। হাসি ঠাট্টা থামার পর ওকে বলতেই হলো আসল কথাটা। উনি তাও প্রথমটায় খুব করে আমাকে রাজি করানোর চেষ্টা করছিলেন। তারপর যেই বলেছি আমি আর্থারকে ভালোবাসি, অমনি একগাল হেসে বললেন, ও, আর্থার তো তাহলে বাজি মেরে দিয়েছে। ভালো, খুব ভালো। ও আমার এতদিনের পুরনো বন্ধু, ওর ভালো কিছু হলে আমারই আনন্দ হয় বেশি। না না, তোমার মতো ভালো মেয়ের ওকেই বিয়ে করা উচিত। মিনা, ছেলেগুলো একে অপরকে এত নিঃস্বার্থভাবে কি করে ভালোবাসে বলতো? তুই আর আমিও তো বন্ধু, কিন্তু আমাদের প্রেমিক যদি একই মানুষ হতো, আমি কি এমন সহজভাবে হেসে উঠে তোকে ক্ষমা করতে পারতাম? কে জানে। ডক্টর সেভোর্ড আর মিস্টার মরিসের প্রতি আমার সত্যি শ্রদ্ধা হচ্ছে রে। এমন দুজন খাঁটি মানুষকে আমি দুঃখ দিলাম বলে দুঃখও হচ্ছে। এদের তিনজনকে একসঙ্গে যদি পেতাম কি মজাটাই না হতো, তাই না? আজ কলম রাখি, বেশি লিখতে পারছি না, কোচকাজ করতে যাই। আর কয়েকদিন মাত্র, তারপরেই আটলান্টিকের নোনা হাওয়া, ইয়র্কশায়ারের মোরল্যান্ডে বেড়ানো, আর তুই। কি মজা! ভালো থাকিস, শিগগিরই দেখা হচ্ছে। ইতি, লুসি। পুনশ্চ, ও 3 নম্বর প্রেম প্রস্তাবটার কথা বলা হলো না। না, তুই তো আন্দাজি করে ফেলেছিস সেটা কে করেছে। নিশ্চিন্ত থাক, এবারে আমি আর না বলিনি। তোর লুসি। মে। দুর্গ যতটা পারা যায় ঘুরে দেখেছি। 1000 ফিট গভীর খাদের কিনারে পাহাড় ছুঁড়ে দুর্গটা তৈরি। নিচে যতদূর চোখ যায় গাছের সবুজ সমুদ্র কনকনে ঠান্ডা হাওয়ায় দুলছে। পালানোর কোথাও কোনো পথ নেই। তবে হ্যাঁ, একটা নতুন দরজা আজ খোলা পেয়েছি। একটা পুরনো শোবার ঘর, তার ভিতরে আলিশান গদিওয়ালা একটা প্রকাণ্ড খাট, আর দেওয়ালে প্রচুর ছবি। সবকিছুর উপরেই পুরু ধুলোর আস্তরণ। ঘরটায় ঢোকা মাত্র
একটা অদ্ভুত বিতৃষ্ণায় মন ভরে উঠেছিল, অথচ ঘরটা আমায় কেমন যেন টানছে। প্রার্থনা করছি ড্রাকুলার মুখোমুখি যেন না হতে হয়। গত কয়েকদিন তিনি আসেননি, কিন্তু অনেকবার তাকে দেখেছি। সূর্যাস্তের পর টিকটিকির মতো দেওয়াল বেয়ে দুর্গ থেকে বেরোচ্ছেন অথবা ফিরে আসছেন। ড্রাকুলা মানুষ নন, একলাই দুর্গে আমি প্রায় বন্দী। তবে টেবিলে ঠিক সময় আমার খাবার সাজিয়ে রাখা হচ্ছে। কি যে হচ্ছে বুঝতে পারছি না, পাগল পাগল লাগছে। এর মধ্যে লাইব্রেরিতে গিয়ে ড্রাকুলার কাগজপত্র দেখেছি, যেগুলো তিনি দেরাজে বন্ধ রাখেন না। ভার্নায় এক রাশিয়ান শিপিং কোম্পানি, বুদাপেস্তের এক ব্যাংক আর ইংল্যান্ডে একাধিক ল ফার্মের সঙ্গে তার চিঠি চালাচালি হচ্ছে। আরও একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করেছি। রেইনফিল্ড নামের একজন ইংরেজ ভদ্রলোকের লেখা গত বছরের বেশ কিছু চিঠি। কথাবার্তা থেকে স্পষ্ট বুঝলাম তিনিও এই দুর্গে এসেছিলেন, এবং সেটা ইংল্যান্ডে জমিজমা কেনা সংক্রান্ত কাজেই। কিন্তু তিনি তাহলে গেলেন কোথায়? ড্রাকুলা তো কোনো রেইনফিল্ড নামের কোনো ব্যক্তির উল্লেখ করেননি কখনো। কিন্তু এ কথা ঠিক যে তিনি আমাদের ছাড়াও ইংল্যান্ডে অন্য এজেন্ট ভাড়া করেছেন, আগেও এখনো। কাউন্ট অত্যন্ত ধুরন্ধর, ডান হাতে কি করেন তা বাঁ হাতকে জানতে দেন না। 16ই মে। আমি কি দুঃস্বপ্ন দেখলাম? যদি তাই হয় তবু ভালো। দুঃস্বপ্ন স্বপ্নই হয়। আমি কোনোদিন ঈশ্বরকে মানিনি। আজ মনে হচ্ছে ঈশ্বরই একমাত্র পারেন আমাকে বাঁচাতে। এই দুর্গে ড্রাকুলার চেয়েও ভয়ঙ্কর শক্তি রয়েছে, আর তারা মুখিয়ে আছে আমাকে গ্রাস করার জন্য। কাউন্ট তাদের সাময়িকভাবে ঠেকিয়ে রেখেছেন, কিন্তু কতদিন? সত্যি কি মাত্র সপ্তাহ দুয়েক? এইটুকু মাত্র মেয়াদ আমার? এটা দুঃস্বপ্নই ছিল তো? কিন্তু যদি দুঃস্বপ্ন না হয়? সেই ধুলোয় ভরা ঘরটায় আজ দুপুরে গিয়েছিলাম। তখন ঘড়িতে ঠিক 3:30। সময়টা মনে থাকার কারণ আছে। কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল ঘরে ঢুকে, যেন এ ঘরের সবকিছুই আমার বড় চেনা। আমি যেন অনেক যুগ আগে এখানে এসেছিলাম। ভাবতে ভাবতে আমার খুব ঘুম পাচ্ছিল। কখন যে ওই খাটে গা এলিয়ে ধুলোর মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুমিয়ে যে পড়েছিলাম সেই বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু তারপর যা দেখলাম সেটা স্বপ্নে না জাগরণে। হঠাৎ এক সময় তন্দ্রা ভেঙে একেবারে পূর্ণ সজাগ হয়ে চোখ মেললাম। জানলার ভাঙা নানান রঙের কাঁচের মধ্যে দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে আমার সামনের মেঝের উপর। সে এক অদ্ভুত অপার্থিব রঙিন জ্যোৎস্না। কেউ কখনো তা দেখেছে কি? আমার চারপাশ ফাঁকা, কিন্তু বুঝতে পারছি ঘরে আমি একা নেই। কে আছে এই ঘরে? ভাবতে ভাবতেই হঠাৎ দেখি জ্যোৎস্নার আলোর মাঝে গুঁড়ো গুঁড়ো কিসব যেন হাওয়ায় ভাসছে। ধূলিকণা না তুষার কণা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু গুঁড়োগুলো এলোমেলো ভাসছিল না, ছন্দে ছন্দে নাচছিল, ঘুরে ঘুরে পাক খেয়ে খেয়ে জটলা পাকাচ্ছিল। তারপর আমার চোখের সামনে, আমার চোখের সামনেই লাল, নীল, বেগুনি, সবুজ চাঁদের আলোর মধ্যে গুঁড়োগুলো ধীরে ধীরে অবয়ব গ্রহণ করল। একটা নয়, 3টে, 3 নারী মূর্তি। আমার উঠতে ইচ্ছা করছিল, প্রবল ইচ্ছা করছিল লাফিয়ে গিয়ে পড়ে ওই নারীদের মধ্যে, কিন্তু কে যেন আমার নড়ার সব ক্ষমতাটুকু কেড়ে নিয়ে আমাকে জোর করে শুইয়ে রেখেছে বিছানায়। এমন অপরূপ অপার্থিব সৌন্দর্য কোনো নারীর মধ্যে আমি দেখিনি। না না, মিনার মধ্যেও না। মার্বেল পাথরে গড়া 3 কন্যার কোমর ছাপানো চুল, দুজনের চুল ঘন কালো, মাঝেরটির চুল সোনালি, পরনে যেন চাঁদের আলো দিয়ে তৈরি রাত পোশাকের মতো স্বচ্ছ ফিনফিনে জামা। তাদের সবুজ চোখে জল জল করছে। আমি স্পষ্ট পড়লাম কামনা আর ক্ষুধা।
জল তরঙ্গের মতো মিষ্টি আওয়াজ করে মেয়েগুলো হাসছিল, ঋণ ঋণে নিষ্প্রাণ হাসি। রক্ত মাংসের ঠোঁট থেকে ও হাসি বেরোতে পারে না। মেয়েগুলোর টকটকে লাল ঠোঁট আমাকে তীব্র আকর্ষণ করছিল। একই সঙ্গে আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে বলছিল, সাবধান সাবধান, ফাঁদে পা দিও না, এরা মানুষ নয়, এরা পৃথিবীর বাসিন্দা নয়, পালাও পালাও পালাও। তুমি বড়, তোমার অধিকার আগে, তুমি আগে যাও। তোরা ছোট, তোদের ভাত দিয়ে আমি আগে কি করে খাবো? তার চেয়ে চল সবাই একসঙ্গে খাই। সেই ভালো। তরতাজা জোয়ান পুরুষ মানুষ অনেক দিন জোটেনি। আমরা সবাই চুমু খাওয়ার পরেও অনেকটা পড়ে থাকবে। চাঁদের আলোয় গড়া 3 নারী মূর্তি আমার পায়ের দিক থেকে ভেসে আসতে লাগলো। তাদের ঠোঁটে হিংস্র শীতল হাসি। মাঝের মেয়েটি জিভ দিয়ে ঠোঁট চেটে নিল 2 বার। মেয়েগুলোর চোখে যেন আগুন জ্বলছে, নিছক ক্ষুধার আগুন সে নয়। 3টে শরীর আমার পা বেয়ে উঠে আসছে। শরীরগুলো হিলহিলে সাপের মতো শীতল, অথচ আমার এমন গরম লাগছে কেন? মেয়েগুলো আমার শরীরের দুপাশ শুঁকছে, তাদের জিভ লক লক করে বেরিয়ে আসছে। একটা অদ্ভুত কষাটে মিষ্টি গন্ধে আমার চেতনা আচ্ছন্ন হয়ে পড়ছে, বুঝতে পারছি। সোনালি চুলওয়ালা মেয়েটা আমার বুকের উপর উঠে এসে হাসি মুখে আমার চোখে চোখ রাখল। তার গরম নিঃশ্বাস আমার মুখে ঝাপটা মারছে। এবারে মিষ্টি সুগন্ধের সঙ্গে মিশলো কেমন একটা আষ্টে গন্ধ, যেমন রক্তের হয়। তার ভিজে ভিজে রক্তের মতো লাল ঠোঁটের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি দাঁত, লম্বা তীক্ষ্ণ সদন্ত। মেয়েটা চোখে মুখে কামনার ঢেউ তুলে হাসলো। এবার ওই ছুঁচলো দাঁতগুলো আমার গলার দিকে নেমে আসছে। আমি বুঝতে পারছি কি হতে চলেছে, অথচ কোনো এক অমোঘ জাদুতে আমার সারা শরীর, সমস্ত চেতনা অসাড় হয়ে পড়েছে। আমি যেন চাইছি মেয়েটার ওই দাঁত, ওই জিভ, ওই মদির হাসি আর চাহনি আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলুক। মিনা, মিনা। ঠিক এই সময় ঘরের মধ্যে যেন বাজ পড়ল। তোদের এত বড় সাহস যে তোরা আমার নিষেধ অমান্য করে ওর গায়ে হাত দিস? পলকের মধ্যে এক প্রচন্ড ঝাপটায় 3 নারী মূর্তি ছিটকে গিয়ে পড়ল ঘরের এক কোনায়। ভয় রাগে চিৎকার করে উঠল তারা। এক ঝটকায় চোখ খুলেই আমি দেখলাম ড্রাকুলা লাল বেগুনি সবুজ জ্যোৎস্নার মাঝে দাঁড়িয়ে। সে কি ভীষণ মূর্তি! ড্রাকুলা এখানে কোথা থেকে এলেন? আমার আর মেয়েগুলোর মধ্যে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার সারা শরীর রাগে ফুলে উঠেছে, লাল 2 চোখে যেন নরকের আগুন ছুটছে। এ আমার শিকার, আমার বলিনি আমি? আর একবার যদি এর দিকে তোরা হাত বাড়িয়েছিস, কি করবে? সাজা দেবে আমাদের, যন্ত্রণা দেবে। ওই তো কেবল পারো তুমি, ভালো তো কোনোদিন বাসলে না। তুমি কি বুঝবে ভালোবাসা কাকে বলে? আমরা ওকে ভালোবাসতে যাচ্ছিলাম। চুপ! আমি তোদের ভালোবাসি না। আগে আমার ওকে ভালোবাসা শেষ হয়ে যায়, তারপর যত খুশি তোরা ভালোবাসিস। আমি তো এখানে আর সপ্তাহ 2 মাত্র, তারপর তো পড়েই রইল তোদের জন্য। তাই? কি মজা, কি মজা! তা আজ আমাদের জন্য কিছু আনোনি? ড্রাকুলা নিঃশব্দে ভাঙা জানলাটার ওপারে আঙুল নির্দেশ করলেন। জানলার ওপারে দুর্গের চওড়া পাথরের পাঁচিল। ফিনিক ফোটা চাঁদের আলোয় দেখা যাচ্ছে তার উপর রাখা আছে একটা কাপড়ের পুঁটলি।
সেটা নড়ছে। 3 নারী মূর্তি উল্লাসের চিৎকার করে ভেসে গেল সেটার দিকে। অলৌকিকভাবে ভাঙা জানলা ভেদ করে রঙিন জ্যোৎস্নার ঘেরাটোপ থেকে বেরিয়ে যেন শ্বেত শুভ্র চাঁদের আলোর সঙ্গে মিশে গেল। ড্রাকুলাও গিয়ে দাঁড়ালেন তাদের পাশে। পুঁটলিটা থেকে একটা অস্ফুট আওয়াজ ভেসে এলো। তৎক্ষণাৎ ড্রাকুলার রোজ রাতে বেরোনোর কারণ আমার কাছে স্পষ্ট হয়ে গিয়ে আমার হাড় হিম হয়ে গেল। আওয়াজটা একটা ছোট্ট শিশুর কান্নার। খিলখিল করে হেসে উঠে মেয়েগুলো ঝাঁপিয়ে পড়ল পুঁটলিটার উপর। তীক্ষ্ণতর হয়ে উঠে আমার কান ফাটিয়ে দিতে লাগলো কান্নার আওয়াজ। অট্টহাস্য করে উঠলেন ড্রাকুলা। দুহাত আকাশের দিকে ছড়িয়ে দিলেন। তার কালো ক্লোক উড়তে থাকলো হিমেল হাওয়ায়। মেয়েগুলো মুখ তুলল। স্পষ্ট দেখলাম তীক্ষ্ণ দাঁত বেরিয়ে এসেছে তাদের ঠোঁটের কোণ থেকে, আর তাদের মুখময় লেগে রয়েছে কাঁচা রক্ত। রিনরিনে ধাতব গলায় ড্রাকুলার সঙ্গে হেসে উঠল তারা। তাদের শরীর দুলতে থাকলো। ধীরে ধীরে আকাশপানে হাত তুলে ড্রাকুলাকে ঘিরে নাচতে থাকলো তারা। সঙ্গে সঙ্গে চারপাশের পাহাড় থেকে আকাশ বাতাস কাঁপিয়ে ভেসে এলো হাজার হাজার নেকড়ের চিৎকার। আর পারছিলাম না। আমার চোখের সামনে ড্রাকুলার কালো বাদুড়ের ডানার মতো ক্লোকটা যেন আকারে বিরাট বড় হতে হতে ঢেকে দিচ্ছিল পাথুরে দুর্গ প্রাচীর, ভাঙা রঙিন জানলা আর দুধ সাদা জ্যোৎস্নাকে। ওই অপার্থিব নৃত্যরত নারীদের আর আকাশের দিকে হাত তুলে মাথা হেলিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাকুলাকে। আমার চেতনা জুড়ে তখন শুধুই নেকড়ের পালের চিৎকার, 3 পিশাচিনীর খলখল হাসি আর কাউন্ট ড্রাকুলার অট্ট হাসির প্রতিধ্বনি। আর কিছু জানি না। চেতনা ফিরতে প্রথমেই চোখ গেল ঘড়ির দিকে। বিকেল 3:45। আমার ওই ঘরে ঢোকা আর এই জেগে ওঠার মাঝখানে মাত্র 15 মিনিট পেরিয়েছে। অবিশ্বাস্য। উঠে বাইরে বেরোতে গেলাম, পারলাম না। আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। আমি এখন আমার ঘরে বন্দী, ড্রাকুলার বন্দী। 19শে মে। মন মেজাজ খারাপ, কিন্তু খারাপ হলে তো চলবে না। আমার মন জানে যে লুসি আমাকে প্রত্যাখ্যান করেছে বলে আমার পৃথিবীর আলো কেমন নিভে গেছে, কিন্তু পৃথিবী আর আমার কাজকর্ম তো সে কথা জানে না। লুসি আমার জীবনে এলে মনে হয় আমি এই ক্লেদাক্ত লন্ডন শহর জুড়ে জাপানের চেরি বসন্ত আনতে পারতাম। ওকে দেখলে আমার মনে পড়ে যায় ওয়ার্ডসওয়ার্থের সেই লাইনগুলো। She was a phantom of delight when first she gleamed upon my sight, a lovely apparition sent to be a moment's ornament. থাক, লুসিকে ভালোবাসি বলেই তার ইচ্ছাকে সম্মান করা আমার কর্তব্য। আমার ভালো থাকার দাম দিতে গিয়ে তাকে সারা জীবন এই মানসিক রোগীদের মাঝখানে আটকে পড়ে থাকতে হলে সেটা আমারই অন্যায় হতো। আর আর্থার, সে তো আমার পুরনো বন্ধু। বাবার মৃত্যুর পর লর্ড গোডেলমিং উপাধি নিয়ে ব্যারন হয়ে বসবে। সাহসে, ধৈর্যে, প্রতিপত্তিতে সব দিক থেকেই আমার চেয়ে অনেক এগিয়ে সে। এমন রমণীরত্ন তারই লাভ করা সাজে। জন সেওয়ার্ড, তোমার জন্য বিজ্ঞান, ওষুধ বিশুদ আর এই পাগলা গারদই নিশ্চিন্ত আশ্রয়। কাজে ডুব না দিলেই মন খারাপের রোগ সারবার নয়। ভাবছি নতুন রোগী রেনফিল্ডকে একটু স্টাডি করব। লোকটার বয়স 45, গায়ে অস্বাভাবিক শক্তি। বেশিরভাগ সময় চুপচাপ বসে কি যেন ভাবে, তবে মাঝে মাঝে বিকট ক্ষেপে ওঠে। পেশায় উকিল ছিল, নামকরা ল ফার্ম সামার্স অ্যান্ড পাইকে চাকরি করত। গত বছর পূর্ব ইউরোপ গেছিল কি কাজে, সেখান থেকেই বদ্ধ উন্মাদ হয়ে ফিরে আসে। এই কিছুদিন হলো ওর বাড়ির লোক ওকে এখানে রেখে গেছে।
ইদানিং ওর একটা অদ্ভুত খেয়াল চেপেছে। একটা বোতলের মধ্যে চিনির গুঁড়ো ছড়িয়ে মাছি ধরছে, মাছি জমাচ্ছে। এত কিছু থাকতে হঠাৎ মাছি জমানোর শখ হলো কেন ওর, সেটাই বোঝার চেষ্টা করছি। কদিন আগে ওকে বলে এসেছিলাম মাছি সরিয়ে জায়গাটা সাফ সুতরো করতে। কি যেন ভেবে দিন তিনেক সময় চাইল। আজ আরেকবার গিয়ে দেখব। তেমন হলে ধমক দিতে হবে। একটি পাগলের জন্য আমি এখানে রোগের বংশবৃদ্ধি হতে দিতে পারবো না। রাত 8:30। রেনফিল্ডের ঘরে গিয়ে আজ এক অদ্ভুত ব্যাপার দেখলাম। দেখি একটা বাদে আর কোনো মাছি নেই। এমনটা কি করে হলো তাকে জিজ্ঞেস করাতে সে একগাল হেসে একটা জুতোর বাক্স খুলে দেখালো। তার মধ্যে 3টে বড় মাকড়সা কিলবিল করছে। পুষেছি এগুলোকে, মাছি খেয়ে পালো বানাবে। বুঝলাম। তা ওই মাছিটাকে বাদ রেখেছো কেন? ওটাকেও মাকড়সাদের খাইয়ে দাও। রেনফিল্ড খানিকক্ষণ আমার দিকে চেয়ে থেকে যে কাজটা করলো, সেটা ভাবতে এখন আমার গা রিরি করছে। বোতলের মুখে হাত দিয়ে খপ করে মাছিটা বের করে শটান মুখে পুড়ে দিয়ে সেটাকে কচমচ করে চিবিয়ে খেতে লাগলো। ইস রেনফিল্ড, কি করছো তুমি? শরীর খারাপ হবে তো। তাকানো হবে। হ্যাঁ, জ্যান্ত প্রাণী খেলে গায়ে জোড়ায়। প্রাণ তো মাস্টার বলেছে না। মাছি গিলে খেলে মাছির শক্তি তোমার গায়ে চলে আসবে? যা বোঝো না তাই নিয়ে কথা বলো কেন? ছোট থেকে বড় প্রাণীদের খেতে হয়, তবে তো গায়ে শক্তি হবে। ওইভাবে শক্তি এনেই তো পৃথিবী চলছে। রক্ত রক্ত প্রাণ শক্তি। একটা মাছির শক্তি দিয়ে তোমার কি হবে? মাছির শক্তি আমার না, আমার মাকড়সাদের কাজে লাগবে। বুঝলাম। তুমি আবার তাই বলে মাকড়সা চিবিয়ে খেতে যেও না, যেন মারা পড়বে। তাই তোমার তো অনেক শক্তি, তাই না? শিকল দিয়ে আমাকে এমন বেঁধে রেখেছ, কিন্তু আর বেশি দিন পারবে না। মাস্টার আসছেন। তিনি যেদিন আসবেন সেদিন তোমরা আমাকে বেঁধে রাখার উচিত শিক্ষা পাবে। তিনি আমায় মুক্তি দেবেন, আমার সব বাঁধন ছেড়ে মুক্তি দেবেন। আমি মুক্ত হয়ে যাব। তখন থেকে মাস্টার মাস্টার করে যাচ্ছ। কে মাস্টার? রেনফিল্ড কোনো উত্তর না দিয়ে অদ্ভুত চোখে আমার দিকে চেয়ে রইল। 19শে মে। আমি জীবনে কোনোদিন এমন ভয় পাইনি গত কদিনে যেমন পাচ্ছি। এই ডায়েরি আমার একমাত্র সঙ্গী। ঘরের বাইরে যে বেরোতে পারছি না, সেটা একদিক থেকে ভালোই হয়েছে। এই ঘরের বাইরে এই প্রাচীন দুর্গের প্রত্যেকটা উঁচু দেওয়াল, সব ধুলোমখা করিডোর, সব অন্ধকার কোণ তাদের সমস্ত রহস্য নিয়ে আমাকে গিলে খাওয়ার জন্য ওত পেতে বসে আছে। দরজা ছিটকিনি দিয়ে বন্ধ করে রাখলেও অন্ধকার আর শব্দকে তো ঘরের বাইরে রাখতে পারি না। সারা রাত আমার ঘরের বাইরে কারা যেন বাতাসের শব্দে চলাফেরা করে। মেয়েলি গলায় হাসি শুনতে পাই। খিসখিসে সেই হাসি শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। শিরদাঁড়া দিয়ে হিম স্রোত নেমে যায়। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে চাই, পারি না। আতঙ্ক হয়, ঘুমের মধ্যে যদি সেই 3 পিশাচিনীকে আবার দেখতে পাই, অথবা ড্র্যাকুলাই যদি সেই রুদ্রমূর্তি ধরে এসে দাঁড়ান। রেনফিল্ডও হয়তো আমার মতোই পাগল হয়ে মরেছিল, কিংবা ওই পিশাচিনীরাই তাকে। 20শে মে, দুপুর 1টা। গতকাল থেকে উঠোনে একদল জিপসির আবির্ভাব হয়েছে। বইতে পড়েছি রোমানিয়ার এই বেদে শ্রেণীর যাযাবর গোষ্ঠী নাকি খুবই কুসংস্কারাচ্ছন্ন, হিংস্র আর কর্মঠ। কাউন্ট ড্রাকুলার দুর্গে এরা কি করছে বুঝতে পারছি না। কাউন্টকে সকালে কোথাও দেখা যায় না,
তাই ঝুঁকি নিয়ে আজ একটা কাজ করেছি। ডায়েরির একটা পাতা ছিঁড়ে তাতে আমার অবস্থা সংক্ষেপে লিখে তার উপরে বিস্ট্রিটসের সেই সরাইওয়ালার ঠিকানা লিখেছি। জানলা দিয়ে দেখলাম তাদের মধ্যে সর্দার গোছের মোটা গোঁফওয়ালা লোকটা দাঁড়িয়ে আছে কাছেই। একটা রূপোর টাকায় কাগজটা জড়িয়ে তাকে চেঁচিয়ে ডাকলাম। সে অবাক হয়ে উপরে মুখ তুলে চাইতেই কাগজটা ফেলে দিলাম। দেখলাম লোকটা মাটি থেকে সেটা কুড়িয়ে নিল। আমি চেঁচিয়ে জার্মান ভাষায় তাকে বললাম কি করতে হবে। লোকটা জার্মান জানে কিনা জানি না, কিন্তু বিস্ট্রিটস নামটা চিনতে পারবেই। আর কাকুতি মিনতির ভাষা সব দেশেই, এমনকি অশিক্ষিত মানুষও বোঝে। হে ঈশ্বর, আমার সহায় হও, মুক্তি দাও। একুশে মে, রাত ৩টে। শেষ আশাটুকুও নিভে গেল। কি ভুলই করেছিলাম। এই নরকে পোকামাকড়ের মতো মরাই কি আমার কপালে লেখা ছিল? অবশ্য যা দেখলাম, যা শুনলাম, তাতে এখন তো মনে হচ্ছে মৃত্যু ও আশীর্বাদ। ড্রাকুলা এসেছিলেন ঘন্টা ২ আগে। বাইরে থেকে দরজা খোলার আওয়াজ পেয়েই আমি ঘরের কোণে সিটিয়ে গেছিলাম। ঘরে ঢুকে আমাকে দেখে তিনি একগাল হাসলেন। দাঁত দুটো চাঁদের আলোয় ঝিকমিক করে উঠল। আমি ভয়ে বিস্ময়ে অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না আমার। ড্রাকুলার সারা শরীরে যেন নতুন প্রাণের জোয়ার এসেছে। মুখের সেই ফ্যাকাশে ভাব সরে গিয়ে লালচে আভা দেখা দিয়েছে। লম্বা গোঁফ আর চুল আগের মতো দুধ সাদা আর নেই, তাতে কালোর ছোঁয়া লেগেছে। এ কি করে সম্ভব? কোনো মানুষ কি প্রকৃতির নিয়মকে অতিক্রম করতে পারে? এই কথাটা ভেবেছি কি ভাবিনি, ড্রাকুলার বলা কথাটা শুনে ভয়ানক চমকে উঠলাম। মানুষ আর কতটুকু পারে মিস্টার হাকা? আমি যে তাদের চেয়ে অনেক অনেক উপরে। না না, চমকে উঠবেন না। এ আর এমন কি? আমি এমন অনেক কিছুই পারি যা বিজ্ঞান ভাবতেও পারে না। আপনি কে? আমি কে? জানবেন জানবেন, সব জানবেন। অনেক সময় এখন আপনার হাতে, আস্তে আস্তে জানবেন। আপাতত আমি একজন হোস্ট হিসেবে আমার অতিথির সঙ্গে কথা বলতে এসেছি। মিস্টার হাকা, আমি তো এই দুর্গে আপনার অতিথি সেবায় কোনো ত্রুটি রাখিনি। তবে এই চিঠিটা কেন? ছি 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 ছি, একজন বৃদ্ধকে এমন ভাষায় এমন দোষারোপ করে চিঠি লেখা, এ কি কোনো ভদ্রলোকের কাজ? ড্রাকুলার তুলে ধরা কাগজের টুকরোটা দেখে চমকে উঠলাম। জিপসি সর্দার বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতার কথা আবার কেন আসছে? ওই জিপসিরা পুরুষানুক্রমে এই দুর্গের আজ্ঞাবাহী ভৃত্য। আমার নুন খেয়ে তারা কি আপনার কাজ করে দেবে? এই যে ভানা থেকে জাহাজে চড়ে বিদেশে পাড়ি দেব, মালপত্র তো ওরাই বয়ে নিয়ে যাবে। সেই জন্যই তো ওরা এসেছে। বাদ দিন মিস্টার হাকা, এমন অপমানকর চিঠিটা যে আপনি লিখলেন, এর জন্য আপনাকে নিয়ে কি করি বলুন তো? আপনি কেন আমাকে আটকে রেখেছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আমি আটকে রেখেছি আপনাকে? আমি? কে বলল? আমি এক বুড়ো ট্রান্সিলভেনিয়ান কাউন্ট। আমার সাধ্য কি আপনার মতো একজন তরতাজা স্বাধীন ইংরেজ যুবককে আটকে রাখি? আপনি তো মুক্ত, স্বেচ্ছায় যেখানে ইচ্ছে যেতে পারেন। আমি আপনাকে বাধা দিচ্ছি না তো। ইয়ার কি করছেন? আপনি আমাকে তালা বন্ধ করে রাখেননি? দুর্গের এই কটা ঘর ছাড়া কোথাও যেতে পারি না আমি, এমনকি নিচের হলেও না, দুর্গের দরজার সামনেও নয়। আপনি ভুল বলছেন। এই তো সোজা সিঁড়ি নেমে গেছে, চলে যান না দরজা পর্যন্ত। ইচ্ছে হলে দরজার বাইরেও বেরিয়ে যেতে পারেন আমাকে গুড বাই বলে।
সত্যি সত্যি বলছেন? আমি আমি চলে যেতে পারি? স্মিত হেসে ড্রাকুলা দরজার দিকে হাত মাথা ঝোঁকালেন। আবার তার দাঁত দুটো ঝিকিয়ে উঠল। আর বিন্দুমাত্র মাথা না ঘামিয়ে আমি ছুট লাগালাম সিঁড়ি লক্ষ্য করে। বাঁচার একটা সুযোগ পেয়েছি, আর পাবো কিনা জানি না। মালপত্র থাক পড়ে, আগে তো প্রাণে বাঁচি। ছুট ছুট ছুট! আশ্চর্য, এর আগে তো কখনো এই করিডোরের দরজাগুলো খোলা পাইনি। ওই তো সিঁড়ি। লাফিয়ে নামলাম একসঙ্গে 2-3টে করে ধাপ। হল ঘরে পৌঁছলাম আধ মিনিটে। ওই যে সদর দরজা, বিরাট বড় কাঠের পাল্লা দুটো বন্ধ। এক টানে বিরাট হুড়কো খুলে পাল্লা ধরে টান মারতে গিয়ে যেন হোঁচট খেয়ে থমকে গেলাম। দরজার বাইরে কিসের শব্দ? ওই জান্তব খ্যাঁকড়ানি আর গর্জনে। কিসের? একটা না না, একাধিক জন্তু যেন। পাল্লা দুটো এতটুকু ফাঁক করে উঁকি মারতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেল নিদারুণ আতঙ্কে। দরজার ওপারে ঠিক ঠিক করছে ঘন কুয়াশা, আর সেই কুয়াশার মধ্যে অগ্নিপিণ্ডের মতো ভাসছে 4 জোড়া হিংস্র লাল চোখ। 4টে প্রকাণ্ড নেকড়ের বেরিয়ে থাকা দাঁত আর লাল জিভ বেয়ে লালা ঝরছে। দরজা পেরিয়ে বাইরে বেরোলেই আমি হয়ে যাব স্রেফ একটা ছেঁড়া ন্যাকড়ার পুতুল। কোন অলৌকিক শক্তি মুহূর্তের মধ্যে এই কুয়াশার সমুদ্রকে আর নেকড়েগুলোকে এখানে নিয়ে এলো? আমার চোখে ভেসে উঠল দুর্গে আসার সময় গাড়ির সামনে নেকড়ের পালের সামনে হাত তুলে দাঁড়ানো কোচম্যানের সেই মূর্তি। আর আমার মনে পড়ল, এই দুর্গে ড্রাকুলা ছাড়া আর কোনো জীবিত প্রাণী নেই। দেখুন, আপনাকে যেতে দিতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। আপনি পারেন তো যান, কিন্তু জানেনই তো বুনো জন্তুর মন মেজাজ আর খিদের ওপর আমাদের নিয়ন্ত্রণ চলে না। মাথা গুঁজে মাটিতে বসে পড়লাম। সব শেষ। ড্রাকুলা এগিয়ে এসে আমাকে বজ্র কঠিন হাতে তুলে ধরলেন। কনকনে ঠান্ডা হাওয়ায় শিউরে উঠলাম, দুর্গন্ধে গা গুলিয়ে উঠল। ড্রাকুলা আমাকে টানতে টানতে নিয়ে চললেন। দরজা, মশাল জ্বালা করিডোর, করিডোরের ধারে দাঁড়ানো বর্ম, দেওয়ালে ঝোলানো দাঁতালো শুয়োরের মাথা, সব পেরিয়ে লাইব্রেরি। আমাকে চেয়ারে বসিয়ে ড্রাকুলা আমার সামনে রাখলেন 3টে চিঠির কাগজ। আপনার বাড়ির জন্য খুব মন কেমন করছে, তাই না মিস্টার হাঁকা? চিঠি না লিখে আপনি থাকতে পারছেন না। বেশ, নিন 3টে চিঠি লিখুন। তারিখ দেবেন না। প্রথমটায় লিখবেন এখানের কাজ প্রায় শেষ, আর কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড রওনা দেব। দ্বিতীয়টায় লিখবেন আগামীকাল রওনা দিচ্ছি। আর তৃতীয়টায় কাসল ছেড়ে বিথ্রিটসে পৌঁছেছি। বুঝেছেন? এবার লিখে ফেলুন। ভয়ে কাঁপতে কাঁপতে আদেশ পালন করলাম। আর কি বা করব? এর রুদ্রমূর্তির সামনে 3 পিশাচিনীকে ইঁদুর ছানার মতো কুঁকড়ে যেতে দেখেছি। অলৌকিকভাবে নেকড়ের পালকে মুহূর্তের মধ্যে পাহাড় থেকে নামিয়ে আনতে পারেনি। কাউন্ট, কাউন্ট, আমাকে মেরে ফেলবেন না প্লিজ। আমি মরতে চাই না কাউন্ট। আমি মৃত্যুকে ঘেন্না করি মিস্টার হাকা। আমি ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়াকে ঘেন্না করি। ওই একটা জিনিসকেই মানুষ জানে না, বোঝে না, তাই ভয় পায়। আমি জানি মৃত্যু কি জিনিস। আমার অসীম শক্তি, অখণ্ড প্রতাপ,
আমার ক্ষমতায় দাঁড়ি টানবে মৃত্যুর এত বড় ক্ষমতা নেই। আমি আপনাকে মারব কেন মিস্টার হাকার? আমি যে আপনাকে সেই অনন্ত ক্ষমতার ভাগ দিতে চাই। আপনি নেবেন না মিস্টার হাকার? আপনি অমর হতে চান না? অমর? আমি অমর কি করে? আমাকে প্রভু বলে স্বীকার করে নিন, ব্যাস। বাকি কাজ আমার সঙ্গিনীরা করে দেবে। না না না, আপনি পিশাচ! আপনি শয়তানের কাছে আত্মা বিক্রি করতে বলছেন আমাকে? না না! শয়তান, ঈশ্বর ওসব আসলে একই জিনিস মিস্টার হাকার। নিজেদের সুবিধে মতো আমরা এক একটা নাম দিই। আপনাদের যিনি ঈশ্বর, তাকে একটা সময় আমি খুব ডেকেছিলাম। কই, তিনি তো আমাকে বাঁচাতে আসেননি। আর আজ নাকি আমি তার শত্রুপক্ষ। আসল কথাটা হলো রক্ত আর ক্ষমতা। আমাকে আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। You want to go home? You shall have a new home. এই দুর্গ আরো অনেককেই ঠাঁই দিয়েছে মিস্টার হাকার, আপনাকেও দেবে, forever and ever. ড্রাকুলা তার কালো ক্লোক উড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি টলতে টলতে নিজের ঘরে ফিরে এলাম। এ পথের শেষ কোথায়? কি আছে শেষে? মৃত্যু, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কোনো পরিণতি? ভোর 5:30। সারা রাত না ঘুমিয়ে সিদ্ধান্তে এলাম, যাই হোক, মরতেই যদি হয় তবে এই রাক্ষসকে মেরে মরার একটা চেষ্টা করব। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। 24শে মে। রেনফিল্ডের পাগলামির মধ্যে একটা প্যাটার্ন আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। ওর মনে যে ওই খাদ্য শৃঙ্খলের থিওরির একটা বিকৃত প্রতিফলন পড়েছে, তার প্রমাণ পেতে শুরু করেছি। মাকড়সার পর এবার পাখি। ওর ঘরের এক চিলতে জানলাটার মধ্যে দিয়ে একটা চড়াই পাখিকে ও পাকড়াও করেছে মাকড়সার টোপ দেখিয়ে। অতগুলো মাকড়সা খেতে খেতে পাখিটা ওর বেশ বশও মেনেছে এই কদিনে। পাখির পর কি? যেভাবে চলছে তাতে মনে হয় রেনফিল্ড শেষে বাঘভাল্লুকে গিয়ে থামবে। ছাব্বিশে মে। যা ভেবেছিলাম ঠিক তাই। আজ রেনফিল্ড হঠাৎ আমার কাছে একটা বিড়ালের আবদার করে বসল। ওর নাকি একা একা সময় কাটে না, ও সেটাকে পোষ মানাবে। কড়া করে না বলতেই হলো, কারণ ব্যাপারটা যেদিকে যাচ্ছে সেটা আমার মোটেই ভালো লাগছে না। রেনফিল্ড কেমন মনমরা হয়ে খানিকক্ষণ আমার সামনে বসে রইল। তারপর আর চোখে আমাকে দেখতে দেখতে ফিক ফিক করে হাসতে হাসতে চলে গেল। কি ফন্দি যে আঁটছে তা ওই জানে। যে ফন্দি আঁটুক, ওর কুঠুরিটাকে চিড়িয়াখানায় পরিণত হতে দিতে আমার আপত্তি আছে। সাতাশে মে। ভেবেছিলাম রেনফিল্ডকে বেড়াল না দিলে ওর উদ্ভট খেয়াল আপনা থেকেই চলে যাবে। হলো হিতে বিপরীত। আজ হঠাৎ একজন অ্যাটেন্ডেন্ট ছুটতে ছুটতে এসে বলে কিনা রেনফিল্ড সেই ভোর রাত থেকে বমি করছে, প্রায় যায় যায় অবস্থা। হঠাৎ হলো কি? দিব্যি তো ছিল সে, শরীরে কোনো গোলমাল ছিল না। এইসব ভাবতে ভাবতে তার কুঠুরিতে গিয়ে দেখি বমিতে ঘর ভাসাভাসি, আর সেই নরক কুণ্ডের মাঝখানে বমিতে ভাসছে কিছু পালক আর একটা আধ ছিবড়ে চড়াই পাখির দেহ। আর কিচ্ছু বুঝতে বাকি রইল না।
আমারও বমি আসছিল। রেনফিল্ডের স্বাভাবিক চিন্তা যে আমার বকুনিতে বাধা পেয়ে এমন সহজতর পথ ধরবে তা আমার জানা ছিল না। এমন প্রাণ খেকো মনোরোগীর কথা বাপের জন্মে কোনো বইতে পড়িনি, কেউ কোনোদিন আমাদের ক্লাসেও বলেনি। ভাবছি ব্যাপারটা নিয়ে একবার অ্যামস্টারডামে প্রফেসর ভ্যান হেলসিং এর সঙ্গে আলোচনা করব। সাহিত্য থেকে বিজ্ঞান, আইন থেকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং থেকে ব্ল্যাক ম্যাজিক, সব বিষয়ে ওর যা অগাধ জ্ঞান, তাতে উনি এ বিষয়ে কিছু আলোকপাত করলেও করতে পারেন। আপাতত রেনফিল্ডের পেট ওয়াশ করিয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর কিছুদিন মাথায় খাঁচা পরিয়ে রাখতে বলেছি। বেশি ঝামেলা করলে ডান্ডার বাড়িও চালাতে হবে। আমি আমার অ্যাসাইলামকে আর 5টা পাগলা গারদের থেকে অনেক মানবিকভাবে চালাতে চাই, কিন্তু আমার রোগীরাই মনে হচ্ছে সেটা আর হতে দেবে না। 25শে মে। আতঙ্কে আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু তাও চেষ্টা করছি যা দেখেছি তা লিখে রাখার, কারণ পৃথিবীকে সাবধান করে দেওয়ার একটা দায় আমার থেকে যায়। এখন যা লিখতে চলেছি তা কাগজ কলমে লিখতে গেলে আধুনিক মানুষের সমস্ত জ্ঞান আর শিক্ষাকে অস্বীকার করতে হয়। হ্যাঁ, তাই করছি আমি, কারণ আমি এখন বিশ্বাস করি মানুষের জ্ঞান সীমানার বাইরে এমন অনেক অলৌকিক শক্তি আছে যার সামনে এই আধুনিক মানুষ পোকার চেয়ে বেশি কিছু নয়। প্রাচীন লোককথায় সেই সব অলৌকিকের হদিশ পাওয়া যায়, কিন্তু লোককথা রূপকথাকে আমরা আজগুবি বলে দূরে ঠেলে রাখি। লোকে আমাকে পাগল ভাবলে ভাবুক, কিন্তু আমি মরে গেলে এই ডায়েরি যদি কোনোদিন কারোর হাতে পৌঁছায়, তবে সে ইংল্যান্ডকে, সারা পৃথিবীকে সতর্ক করতে পারবে। আজ দুপুরে অবশেষে সাহস সঞ্চয় করে মাটির নিচের সেই চূড়া কুঠুরিতে গেছিলাম। আমার মন বলছিল সেখানেই দুর্গের রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে, আর দুর্গ থেকে পালাতে হলে সেই চাবিকাঠি আমার দরকার। আবার সেই অন্ধকার ভাঙা সিঁড়ির দমচাপা গুমোট আর গা গুলিয়ে ওঠা দুর্গন্ধ। তবে আজ দুর্গন্ধের কারণ খুঁজে পেয়েছি মনে হয়। আগের দিন সন্ধ্যার মুখে এসেছিলাম বলে অন্ধকারে খেয়াল করিনি। আজ দেখলাম সিঁড়ি আর গুপ্তঘরের ছাদ জুড়ে চাক বাঁধা অন্ধকারের মতো ঝুলে রয়েছে বাদুড়ের দল। বুঝলাম সন্ধ্যা নামার পরে দুর্গের আশেপাশে এরাই উড়ে বেড়ায়। আরো একটা জিনিস খেয়াল হলো, ড্রাকুলা কাছে এলেও ঠিক এই একই গন্ধ পাই, তবে তা আরো গা গুলিয়ে ওঠা রকমের তীব্র, কারণ তাতে মিশে থাকে সুঁদা মাটির গন্ধ আর একটা আঁশটে গন্ধ, রক্তের গন্ধ। আগেরবার লিখেছিলাম ঘরে অনেকগুলো কফিন আর বিরাট মাটির স্তূপ রাখা ছিল। আজকে দেখলাম 3-4টে কফিন কম, আর মাটির স্তূপের আকারও যেন ছোট। বুঝলাম জিপসিরা এই মালপত্রই বয়ে নিয়ে যাচ্ছে ড্রাকুলার জন্য। ঘরের এক কোণে সবচেয়ে বড় কফিনটা ধুলো মাখা অবস্থায় পড়েই ছিল। আমার মন বলছিল ওখানেই সেই চাবিকাঠি খুঁজতে হবে আমাকে। খুব সাহস করে কফিনের ঢাকনা সরিয়ে ফেললাম। সরিয়ে ফেলতেই আমার হৃৎপিণ্ডটা যেন এক লাফে আমার গলার কাছে চলে এলো, আর তৎক্ষণাৎ সারা দিন ড্রাকুলার অদৃশ্য থাকার রহস্য পরিষ্কার হয়ে গেল আমার কাছে। চমকে উঠে ছিটকে সরে এলাম আমি। কফিনের ভিতর মাটির বিছানায় শুয়ে আছেন আপাতমস্তক কালো পোশাকে ঢাকা কাউন্ট ড্রাকুলা। তার চুল আর গোঁফ এখন প্রায় কালো, গায়ের ঝুলে পড়া চামড়া টান টান হয়ে উঠছে। তার চোখ মুখ বিষদৃশ্য রকমের লালচে আভায় ভরে আছে। তার কারণটা স্পষ্ট বোঝা যায় তার মুখ দেখলে। ড্রাকুলার মুখ এক অপার্থিব হিংস্র হাসিতে ভরে গিয়ে দাঁতগুলো খিঁচিয়ে বাইরে বেরিয়ে এসেছে। দাঁত আর মুখের চারপাশ জুড়ে লেগে রয়েছে আধ শুকনো রক্ত। আমি বোকা, তাই এতদিন ভেবে এসেছি ড্রাকুলা অলৌকিক শক্তির অধিকারী একজন জাদুকর। না, তিনি নিজেই এক অলৌকিক শক্তি। তিনি আসলে রূপকথার লোককথার পাতা থেকে উঠে আসা রক্তচোষা পিশাচ। তিনি পিশাচ রাজ, ভ্যাম্পায়ার।
কিন্তু এই পিশাচের খোলা চোখে এখন প্রাণের চিহ্ন মাত্র নেই, দেহে প্রাণের স্পন্দন নেই। কে বলবে এ একটা মরা নয়? কিন্তু কে বলবে এর শরীরে রক্তের অভাব? রক্ত খেয়ে ফুলে ওঠা একটা বিরাট জোঁক যেন এসে লুকিয়েছে মাটির নিচে এই কফিনের মধ্যে। বুঝলাম কেন গোটা ট্রান্সিলভানিয়া কার্পেথিয়ান পাহাড়কে এড়িয়ে চলে, আর কাউন্ট ড্রাকুলাকে তাদের সমীহ করে চলার আসল কারণটা কি। কিন্তু এও বুঝলাম যে দিনের আলোয় এই অমিত শক্তিশালী ভ্যাম্পায়ারের কিচ্ছু করার ক্ষমতা নেই। তাই ড্রাকুলা কখনো সূর্যাস্তের আগে বাইরে বেরোন না। আমার হাত পা কাঁপছিল, তাও চারদিকে চেয়ে দেখলাম আঘাত করার মতো অস্ত্র জাতীয় কিছু পাওয়া যায় কিনা। একটা বড় ছুঁচলো কফিনের কাঠের টুকরো মাটিতে পড়েছিল। এর এক বাড়িতে মাথা ফেটে গেলে কোনো ভ্যাম্পায়ারের বাবার সাধ্য নেই আর চলে ফিরে বেড়ায়। কিন্তু কাঠটা তুলে নিয়ে দাঁড়াতেই চোখ পড়ল সোজা ড্রাকুলার চোখের দিকে। চমকে উঠলাম। সে দৃষ্টি নিষ্প্রাণ, কিন্তু তাও যেন ওই লাল বৃত্তে ঘেরা কালচে নীল তারা দুটো সব দেখতে পাচ্ছে। এক মুহূর্ত আগেও এই তীব্র দৃষ্টি সেখানে ছিল না। ওই লাল চোখের পিছনে নারকীয় ঘৃণা জমা হয়ে যেন আগুন ছুটছে। আমার অবশ হাত থেকে কাঠটা খসে পড়ল। আমি এক টানে সশব্দে কফিনের ঢাকনাটা টেনে বন্ধ করে দিলাম। মাটির তলার বদ্ধ ঘরে শব্দটা গুম গুম করে প্রতিধ্বনি তুলল, আর সেই কান ফাটানো শব্দে সচকিত হয়ে ডানা ঝটপটিয়ে উঠতে শুরু করলো ছাদ জুড়ে ঝুলতে থাকা বাদুড়ের ঝাঁক। অন্ধকার ঘরে আমাকে ঘিরে ধরল হাজার হাজার বাদুড়। কি তাদের ডানার ঠান্ডা ঝাপট, আর কি তীব্র বোটকা দুর্গন্ধ! ভয়ে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি। কোনো ক্রমে তাদের ডানার ঝাপটানি আর দাঁত নখ থেকে নিজের মুখ হাত বাঁচিয়ে সিঁড়ি বেয়ে উঠতে আরম্ভ করলাম। বাদুড়গুলো আমাকে এক প্রকার তাড়িয়ে নিয়ে গেলই বলা যায়। কি করেছি নিজের ঘরে ফিরে এসেছি তা আমিও জানি না। আমি আমার ঘরের এক কোণে সিঁটিয়ে বসে ডায়েরি লিখছি। রাত আসছে। আমার আতঙ্ক প্রতি মুহূর্তে তীব্রতর হচ্ছে। কাউন্ট জেনে ফেলেছেন যে আমি তার গোপন কথা জেনে ফেলেছি। আমার বেঁচে থাকার মেয়াদ কি তবে শেষ? 26শে মে। সারা রাত গলায় ক্রসটা চেপে ধরে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জেগে কাটিয়েছি। উন্মাদ হয়ে গেছি কিনা বলতে পারি না। দরজা জানলা বন্ধ করে রেখেছিলাম ভিতর দিক থেকে। দরজা একবার টোকা পড়েছিল, খুলিনি। যদিও জানতাম যে সেটা ড্রাকুলার মতো অলৌকিক জীবের কাছে কোনো বাধাই নয়। তিনি চাইলেই তার নিজের দুর্গের যে কোনো ঘরে ঢুকতে পারেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে ড্রাকুলা ঘরে ঢোকেননি। জানলার বাইরে সারা রাত উড়ে বেরিয়েছে একটা বিরাট বাদুড়। জানলার নিচ দিয়ে দেওয়াল বেয়ে চলাফেরা করার শব্দ পেয়েছি। আর সবচেয়ে ভয়ের কথা, আমার জানলার উল্টো দিকের দুর্গ প্রাকারের উপর জ্যোৎস্নার মধ্যে আবার দেখা দিয়েছিল সেই 3 পিশাচিনী। আমার চোখের সামনে চাঁদের আলোর কণা জমতে জমতে 3টে লাশ সময় শরীর তৈরি হলো। তাদের সারা মুখে রক্ত মাখা। আমার জানলার দিকে চেয়ে খলখল করে হাসছিল তারা। উঠোন থেকে তখন ভেসে আসছিল নেকড়ের চিৎকার। বলা বাহুল্য, রাতে জিপসির দল দুর্গের মধ্যে ছিল না। আজ ভোর হওয়ার পর থেকে তারা এসে মালপত্র বাঁধা ছাদা করে ঘোড়া টানা গাড়িতে তুলছে। দেখতে পাচ্ছি সেই কফিনগুলো বই নিয়ে দুর্গের ভাঙা ফটকের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে ওরা। হাব ভাব দেখে মনে হচ্ছে ওদের কাজ প্রায় শেষ। ঘোড়ার গাড়িটা বেরিয়ে গেল উঠোন ছেড়ে। ওই যে নিচে সদর দরজার হুড়কোটানা শব্দ পেলাম।
জিপসিদের সর্দার সেই লোকটা হাত ঝাড়তে ঝাড়তে চলে গেল উঠোন ফটক পেরিয়ে। এবার অনেকগুলো ঘোড়ার গাড়ির শব্দ। কাউন্ট ড্রাকুলা আমার দেশে যাচ্ছেন। আমাকে এই নরকে ফেলে রেখে আমার দেশকে নরক করে তুলতে যাচ্ছেন। হে ঈশ্বর, ইংল্যান্ডকে বাঁচাও, আমার মীনাকে বাঁচাও। ঘর থেকে বেরিয়ে পড়লাম। সব দরজা এখন খোলা। খাঁ খাঁ করতে থাকা করিডোরগুলো আমাকে গিলে খাবে যেন। সেখানে হাওয়া পাক খেতে খেতে ধুলোর ঘূর্ণি তুলছে। এই শূন্য পুরীতে আমি এখন একা, একেবারে একা। না না না, ভুল বললাম। কাসল ড্রাকুলার অগণিত রহস্য রয়েছে, আর ঘুমিয়ে রয়েছে সেই 3 পিশাচিনী। রাত বাড়লে এর মধ্যেই কোনো একটা দরজা দিয়ে গুঁড়ি মেরে বেরিয়ে আসবে তারা, আমায় নিয়ে চরম খেলা খেলতে। তার চেয়ে মৃত্যুও বোধ হয় শ্রেয়। বাদুড়ের ডানায় ভর দিয়ে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসা পর্যন্তই সময় আছে আমার হাতে। আমার ঘরের বাইরের খাড়া দেওয়ালে পাথরগুলো এবড়ো খেবড়ো, খাঁচ কাটা কাটা। আমি ড্রাকুলা নই, ভ্যাম্পায়ার নই, সাধারণ মানুষ। কিন্তু নিতান্ত নিরীহ বেড়ালো তো কোণঠাসা হয়ে পড়লে নখ দাঁত বের করে। হে ঈশ্বর, হে মা মেরি, হে জিসাস ক্রাইস্ট, আমার শেষ চেষ্টায় তোমরা সহায় হও। আর যদি সহায় না হও, যদি এই দুর্গের উঠোনে আমার মৃতদেহ পড়েও থাকে, তাহলেও আমি জানব যে অন্তত নরকবাস থেকে তোমরা আমাকে মুক্তি দিয়েছ। মিনা, I love you. সানডে সাসপেন্সে আজ শুনলেন ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা প্রথম পর্ব। গল্পের অনুবাদ এবং বেতারনাট্যরূপ রাজর্ষি গুপ্ত। 2 অধ্যাপকের চরিত্রে পুষ্পল এবং রাজর্ষি গুপ্ত। রেনফিল্ড রাজীব চট্টোপাধ্যায়, জনাথন হাঁকা দীপ বসু, সরাইখানার মালকিন রিয়া, মিনা দেবস্মিতা, লুসি মোহন, জন সেওয়ার্ড অগ্নি, কুইন্সি মরিস শায়ক আমান, ড্র্যাকুলাস ব্রাইডস রিয়া, গোধূলি এবং লাজবন্তী। গল্পের সূত্রধার পর্ব পরিচালনায় কাউন্ট ড্রাকুলা এবং ভ্যান হেলসিং এর চরিত্রে আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল ব্র্যাম স্টোকারের ড্রাকুলার প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে সামনের রবিবার ফিরে আসবে সানডে সাসপেন্স।